বলে থাকেন আমরা যে বিরোধী দল আমরা যে অভিযোগগুলি করছি এই অভিযোগের মর্মার্থ কিছু আছে কিনা মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশের ডিজি তা তদন্ত করে দেখুন। বিশালগড়ের জন্য সারা রাজ্যে তো একই অবস্থা আমরা বুঝতে পারছি বিশালগড়কে দিয়ে। তারপরেও যেহেতু আমরা বিশালগড়ে মহকুমার উদ্যোগে সাংবাদিক সম্মেলন এবং পার্টির মহকুমা কমিটি আমরা আহ্বান করেছি আপনাদেরকে, আমি আবেদন করব, আমাদের পার্টির পক্ষ থেকে আমরা আবেদন করছি যে বিশালগড়ের জন্য একটা টাস্ক ফোর্স টিম তৈরি করুন, যেখানটায় দাঁড়িয়ে এই অবাধ্যতার বিরুদ্ধে পুলিশ ভূমিকা নিতে পারে। সমস্ত ধরনের অসামাজিক কাজকর্ম, নেশা কারবার, আমাদের এখানে যে লুটতরাজ, অসামাজিকভাবে মানুষের উপরে যে নির্যাতন, এগুলি বন্ধ করার জন্য এবং যারা এর সঙ্গে জড়িত কোনো রাজনৈতিক দলের পরিচয় না দেখে, কোনো রাজনৈতিক দলের গোষ্ঠী বিচার না করে আমরা চাইছি এই জিনিস আপনারা বন্ধ করুন। গত যখন রক্তের স্বাদ পায়, বাঘকে যে প্রতিদিন খাবার দেয় তাকেও বাঘ খায়। আজকে যখন আক্রমণটা শুরু হয়েছিল ত্রিপুরা রাজ্যে বিশালগড়ে, আমাদের 386টা বাড়িঘর ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আমরা মহকুমা শাসকের কাছে তালিকা তুলে দিয়েছিলাম। আমাদের শত শত কর্মী আক্রান্ত হয়েছিল, তার তালিকা তুলে দিয়েছিলাম। আমাদের নামে মিথ্যা মামলা, বিভিন্ন সময় পার্টি অফিস 11 বার আক্রমণ, আপনাদের সামনে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এই পার্টি অফিসের একাংশ। এগুলি যখন করেছিল সেই সময় আমরা বলেছিলাম এই আক্রমণ শুধু কমিউনিস্ট পার্টি হিসেবে আমাদের উপর আসতে হচ্ছে, কিন্তু এর পরিণতি ভয়াবহ, রাজ্যের সমস্ত অংশের মানুষের উপরে তার আক্রমণ নেমে আসবে। এবং তাই আজকের দিনে আমরা সবাই মিলে দেখছি, কারণ এটা অভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাস থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। এখানে বিভিন্ন টাকা পয়সার দরবার আছে, বিভিন্ন উপার্জনের বিষয় আছে, অবৈধভাবে উপার্জন, এগুলি সব কিছুর পরিণতি হচ্ছে আজকের দিনে নিজেদের উপরে আক্রমণ নেমে আসছে। এটা হবে আরো বাড়বে। এর পেছনে কারা রয়েছে বলে আপনারা মনে করছেন? এর পেছনে আর কি, এটা তো দিব্যচক্ষু লাগে না, এটা রাজ্যের মানুষ পরিষ্কার দেখছে। শাসক দল, তার মধ্যে এগুলি সব, শুধু এটা না, নেশা কারবার থেকে শুরু করে বেবিচার, আজকের দিনে যত খবর তার শিরোনাম কেড়ে নিয়েছে শাসক দল। সেই জায়গায় দাঁড়িয়ে তার অধঃপতনের চূড়ান্ত জায়গায় পৌঁছে যাচ্ছে এবং মানুষ অন্যদিকে তার কণ্ঠকে আগামী দিনে সংহত করবে এবং এর বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত হবে, এটাই আমরা বলতে পারি। আপনারা বলছেন শাসক দল আক্রমণ করছে, কিন্তু গতকাল যে ছেলেটা ছুরির আঘাত খেয়েছে সে নিজেও তো শাসক দলের কর্মী। ওইটাই তো বললাম, শাসক দল নিজেদের মধ্যেও এই জিনিস বাদ যাবে না এখন, কারণ এই অস্ত্রের ট্রেনিং দিয়েছে এবং বলার অপেক্ষা রাখে না যে দুজন কালকে আহত হয়েছে, এই দুজন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় তারাও যুক্ত, কিন্তু তারপরে আজকের দিনে পরিণতি হচ্ছে নিজেদের মধ্যে নিজেরা, যারা বাড়িঘর ভেঙেছে তার বাড়ি ভেঙেছে, যে আহত হয়েছে সেও আমাদের কর্মীদেরকে বিভিন্ন সময় আক্রমণ করেছে, কিন্তু পরিণতি হচ্ছে, শেষ পরিণতি এটাই হয়। এটাই আমরা বলেছিলাম আগে, এটাই হচ্ছে আজকে। প্রদেশটা একটু, এটা ঠিক রাজনৈতিকভাবে যার উপরে আক্রমণ করা হয়েছে, ছুরি আঘাত করা হয়েছে, যার বাড়ি ভাঙা হয়েছে, রাজনৈতিকভাবে আমাদের সমর্থক বা দরদি নয়। কিন্তু আমরা বলতে চাই, আমরা যে পার্টিটা করি এটা শুধু আমাদের পার্টির সমর্থক দরদিদের জন্য আমরা এই পার্টি করি না। আমরা সমাজের সব অংশের মানুষ যাতে শান্তিতে থাকে, এই সমাজের সবাই যাতে তার জননিরাপত্তা বজায় থাকে, মানুষ যাতে অবাধে চলতে পারে, সে স্বাধীন ব্যবসা করতে পারে, তার উপরে যাতে রাজনৈতিক দাদাগিরি বন্ধ হয়, তার দাবি আমরা নিরপেক্ষভাবে মানুষের স্বার্থে এই দাবি তুলছি এবং আমরা আশা করি এই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যদি না নেন তাহলে এই দেশের মানুষ যেমন একত্রিত হচ্ছে বিভিন্ন ইস্যুতে, আপনারা দেখেছেন, রাজ্যের মধ্যেও মানুষ মুখ খুলবেন। আমাদেরকে বারে বারে আমরা বলছি, পুলিশ অনুমতি দেয় না আমাদেরকে গণ আন্দোলন তৈরি করার ক্ষেত্রে, রাস্তায় নামার জন্য। সেই কারণে আমরা বাধ্য হয়ে আপনাদেরকে আমরা কষ্ট দিয়েছি, আপনাদেরকে আহ্বান করেছি, আপনারা আমাদের আবেদন অনুরোধ রক্ষা করেছেন, আপনারা এসছেন। আমরা চাই আমাদের এই বক্তব্যগুলি আপনারা আপনাদের বহুল প্রচারিত সংবাদ মাধ্যমের মাধ্যমে রাজ্যের সর্বত্র ছড়িয়ে দিন। মানুষকে সাহসী করে তোলার ক্ষেত্রে সাংবাদিকরাও একটা ভূমিকা নিন, কারণ এই সাংবাদিকরাও সমাজের নাগরিকেরই একটা অংশ। সে আবেদন রেখে আমি আমার প্রাথমিক আলোচনা শেষ করলাম। আপনাদের তরফ থেকে প্রশ্ন আসলে তার উত্তর দেওয়ার চেষ্টা হবে।
আর আমার সঙ্গে আমাদের পার্টির বরিষ্ঠ নেতা শ্রী প্রদেশ রায় আছেন, উনি বিচার কথা উনিও রাখবেন। পুলিশের যে রাষ্ট্রপতি কালারপ্রাপ্ত পুলিশ বা পুলিশের বঙ্গভূমি, এটা কিন্তু একটা অব্দি আমি ফলো আপ করছি সোশ্যাল মিডিয়ায়। মানুষ সব শান্তি চায়, মানুষ এই ঘটনা আমরা ভোগ করছি। সদিচ্ছা থাকা সত্ত্বেও বাইরে কেউ জানি অপরাধী বাধা দিচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা জানাইছে আর কি, সেটাও বলেছি যে যদি কেস দিয়ে কেস নিয়ে অ্যাকশন আসি, আমাদের সঙ্গে কিছু মানুষ আছে তারা তো আমাদের সঙ্গে আজকে আমরা বিশালগড় জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিশালগড়ের ব্লক কংগ্রেস সভাপতি এবং বিশালগড়ের নেতৃত্বদের নিয়ে আমরা বিশালগড় পুলিশ মহকুমা আধিকারিকের নিকট আমরা একটা ডেপুটেশনে মিলিত হই। ঘটনা হচ্ছে, গতকালকে রাত্রে আমরা শুনতে পাই যে বিশালগড়ের একজন সুপরিচিত এবং সকলের প্রিয় একজন শিক্ষক, ওনার উপর প্রাণঘাতী হামলা হয়। আজকে বিশালগড়ের পরিস্থিতি এরকম জায়গায় গিয়ে ঠেকেছে, এই এলাকার শিক্ষকরা পর্যন্ত তার ন্যূনতম সম্মানটুকু পাচ্ছেন না, বরঞ্চ তাদের উপর আক্রমণ হানছে এই এলাকার কিছু সমাজদ্রোহীরা। এই ঘটনায় প্রমাণ করে যে বিশালগড়ের আইন শৃঙ্খলা, বিশালগড়ের পুলিশি ব্যবস্থা কতটা দুর্বল। এবং শুধু তাই না, গতকালকে শিক্ষকের উপর হামলার পর আরও দুটি ঘটনা ঘটেছে বিশালগড়ে। দ্বিতীয়ত ঘটেছে আপনার এই বিশালগড়ের বাইপাস সংলগ্ন সরকার টিলায় শ্যাম দাস তার নাম, তার বাড়িতে তার উপর হামলা হয়, তাকে মারধর করা হয়। পরবর্তী সময়ে মানে যেটা অপ্রত্যাশিত, সবগুলোই অপ্রত্যাশিত, এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা, আপনারা সাংবাদিকতা করার জন্য আপনারা রিপোর্ট কালেকশন করেন সমাজে, সেটাকে মানে সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেই আপনাদের সাংবাদিকরাও কালকে রাত্রে আক্রান্ত হয়েছে এই বিশালগড় হসপিটালে। তো বিশালগড় একটা মানে অরাজক পরিস্থিতির মধ্যে মানুষ বাস করছে। বিশালগড়ের মানুষ এই সমস্ত ঘটনাবলী থেকে মানে খুব ভয় ভীতির মধ্যে তারা দিন যাপন করছেন। বিশালগড় এলাকার মানুষ শান্তি চায়, তার জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে, বিশালগড় পুলিশ আধিকারিকের কাছে আমরা আজকে ডেপুটেশন দিয়ে গেলাম, এবং আপনাদের মাধ্যমে এই সিপাহীজলার পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভের কাছে আমরা আবেদন করব, এই ভেঙে পড়া বিশালগড়ের যে ল অ্যান্ড অর্ডার, সেটাকে পুনরুদ্ধার করুন, এই বিশালগড় এলাকাবাসীদের শান্তিতে বসবাস করার সহযোগিতা করুন। এবং আমরা বিশেষ করে অনুরোধ রাখব যে আগামীকাল থেকে গণেশ পূজা শুরু হচ্ছে, এবং আগামীতে আমাদের শারদীয় দুর্গোৎসব, যেটা বাঙালির সবচেয়ে বড় উৎসব, সেই উৎসব খুব সন্নিকটে। এই পরিস্থিতিতে এই বিশালগড় এলাকার মানুষ যাতে মানে অন্তত এই ধর্মীয় অনুষ্ঠানটুকু সুন্দরভাবে শান্তিতে কাটাতে পারে, তার জন্য এই সিপাহীজলা পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ যাতে সেই ভূমিকা পালন করে, তার জন্য আমরা আবেদন করছি। অজ্ঞাত কারণে হয়তো বা আপনারা আসল দুষ্কৃতিকারী যারা, তারা
জানিয়ে আমি আমার গণেশ বন্দনা শুরু করছি। গণেশ পুজো উপলক্ষে যে বিঘ্নহর্তা সামাজিক সংস্থার যে রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরে একটু আগে তার উদ্বোধন হয়ে গেল এবং প্রায় আমার কাছে যা বলা হয়েছে প্রায় 40 জনের মতো আজকে রক্তদান করবেন। তো বিঘ্নহর্তা সামাজিক সংস্থার এই উদ্যোগে আজকের যে এখানে আয়োজন, একটু আগে আমরা গণেশ পূজারও যে প্যান্ডেল এখানে করা হয়েছে তারও উদ্বোধন করলাম। সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয়া, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় ভাইস প্রেসিডেন্ট। এখানে উপস্থিত আছেন শ্রী শ্যামল কুমার দেব, সম্মানিত মন্ডল প্রেসিডেন্ট আট বটওয়ালি কেন্দ্রের, শ্রী অভিজিৎ মল্লিক, অনারেবল চেয়ারম্যান সাউথ জোন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, এবং শ্রীমতী রত্না দত্ত, অনারেবল চেয়ারম্যান সেন্ট্রাল জোন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে। তাছাড়া এই সামাজিক সংস্থার সমস্ত যারা ইয়ুথরা এখানে উপস্থিত, সমস্ত আমার সদস্যরা যারা আছেন এই সংস্থার এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকের যে গণেশ পুজো উপলক্ষে আমি উপস্থিত এবং সমস্ত ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। মল্লিক মহোদয়। এই শুভ অনুষ্ঠানের শুভ সূচনার অংশীদার হতে আমাদের পুজো প্রাঙ্গণকে তার সঙ্গীত দ্বারা মধুময় বিশিষ্ট সমাজ সেবক শ্রীযুক্ত শ্যামল কুমার দেব মহোদয়। তার সাথে তবলায় সহযোগিতা করবে অনিক দাস।
যখন আমাকে বলা হয়েছে যে এখানে বিঘ্ন হত্যা সামাজিক সংস্থার এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, খুব সম্ভবত এটা প্রথমবার এখানে এই ধরনের এই সংস্থা এখানের আয়োজন। এখন যে গণেশ পুজো আমাদের ত্রিপুরাতে আগে প্রথম এক দুটো শুরু হয়েছিল, সেখান থেকে আজকে সারা ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় আজকে গণেশ পুজো হচ্ছে। আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি, আমরা সবাই জানি যে যে কোনো অনুষ্ঠানই হোক, যে কোনো পুজোই হোক, প্রথমে গণেশ পুজো না করে সেটা সম্ভব হয়। যে কোনো যাত্রাও যদি করতে হয় কোনো জিনিসের, সেখানেও গণেশ ঠাকুরকে পুজো করে তারপরে অন্য পুজো হবে। তার ইতিহাস আমরা যারা মাইথোলজি বিশ্বাস করি আমরা জানি যে এলিফ্যান্ট হেডের যিনি আমাদের গণপতি বাবা, তো ওনার ইতিহাস আমরা সবাই জানি যে শিব এবং পার্বতীর সন্তান, এবং কিভাবে ওনাকে এত সুদর্শন একজন ভগবান ওনাদের সন্তান ছিল, এবং তার ইতিহাস আমাদের সবার জানা যে পরবর্তী সময়ে কিভাবে ওনাকে এলিফ্যান্ট হেড ওনাকে লাগানো হয়েছে। এবং তার জন্য যে কারণে শিবের দ্বারা এই যে কাজটি হলো, তার জন্য তাকে যাতে যে ক্ষতিপূরণ হিসাবে আমি বলবো, যেভাবে ওনাকে বললো যে এখানে যখনই পুজো হবে গণেশকে আগে পুজো দিতে হবে, তারপরে অন্য পুজো, সেইভাবে কিন্তু কম্পেনসেট করেছে। আমরা দেখেছি যে সনাতনী চিন্তাধারায় আমাদের যে পুজো হয়, সেই পুজোতে আমাদের মানুষের, সাধারণ মানুষের এই পুজো আর্চার মাধ্যমে কিন্তু একটা কানেক্ট আমরা করতে পারি, যেটা সোল বলুন, ইন্টেলেক্টই বলুন বা মাইন্ডে বলুন, সব কিন্তু কানেক্ট করি আমরা ভগবানের সাথে, এবং অতি শ্রদ্ধার সাথে আমরা ভগবানের আরাধনা আমরা করি। সেখানে ফুল থেকে আরম্ভ করে, সেখানে প্রদীপ জ্বালানো থেকে শুরু করে, সেখানে ফল দেওয়ার থেকে আরম্ভ করে, জল দিয়ে পরিষ্কার করার থেকে আরম্ভ করে সব কিছুর কিন্তু তার একটা মাহাত্ম্য আছে। এবং এতে করে আমাদের যে মনের ভিতর যে অনেক ধরনের পলিউটেড যে বস্তুগুলো থাকে, সেগুলো কিন্তু আমরা মুছে দিতে সাহায্য করি। প্রতি বছর এক একবার পুজো হয়, পুজোরতে আমরা যে একটা ভাইব্রেশন তৈরি হয়, সেই ভাইব্রেশন নিয়ে আমরা সারাটা বছর আমরা কাটাই। আজকে আমাদের সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা দেখেছি যে সারা ত্রিপুরাতে 2018 পর থেকে আমরা দেখেছি যে ত্রিপুরাতে যে একটা আস্তিকের পরিবেশ এখন তৈরি হয়েছে। একদিকে কিন্তু এতে করে আমরা একসাথে আমাদের যে পুজোকে কেন্দ্র করে আমরা সবাই কিন্তু একসাথে মিলিত হচ্ছে, সেটা কিন্তু অনেক বেশি বেড়েছে এখন ত্রিপুরাতে। সেটা কিন্তু আগে আমরা দেখতে পাই। তো আমি আশা করব যে এই পুজোকে সামনে রেখে আবার রক্তদান, এর থেকে মহৎদান আর কিছু হয় না, সেই কাজটাও সামাজিক সংস্থা ওনারা করছেন। রেড ক্রস সোসাইটিও যে ওনারাও ওনাদেরকে সাহায্য করছেন। আমি আশা করি এই ধরনের কাজে আপনারা, কারণ মানব সেবার থেকে বড় পূজা আমার মনে হয় না আর কিছু আছে বলে। আমাদের সরকার, আমরাও মানুষের জন্য কাজ করতে চাই। পলিটিক্স এক জায়গায়, এবং পলিটিক্সের আমি বুঝি যে পলিটিক্সের মাধ্যমে যখন সরকারে আমরা বসি সংখ্যাধিক্যের কারণে, আমাদের যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের সেবা করা। কারণ মানুষের এত সময় নেই
5 বছর করে করে একবার মন্ত্রিসভা পাল্টানো হয়, নতুন মন্ত্রিসভা আসে। তো এই যে একজন রিপ্রেজেন্টেটিভ পাঠায়, আমাদের রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব হলো ওই এলাকার ওই সমস্ত মানুষের কাজ করা। এবং আমি আশা করি যে এই ধরনের উদ্যোগ আমাদের সরকার যেরকম নেয়, আজকে ব্লাড ব্যাংকেও যদি আমাদের রক্তের সমস্যা হয়, সেখানেও কিন্তু আমাদের একটা সমস্যা হয় এবং সরকার সব কিছু করতে পারবে না। আজকে আমাদের এখানে ড্রাগ এডিকশন নিয়ে আমরা ফাইট করছি, ইয়াং ছেলে মেয়েদের দেখছি আমি এদের, ওনাদেরকে আমি বলবো এই বিষয়ে আপনারাও একটা গণ আন্দোলন আমি বলবো সেটা করা উচিত, যে কোথাও ড্রাগ নিয়ে আমরা কিন্তু অনেকটা সমস্যায় আছি। তো সেই ড্রাগের মাধ্যমে আমরা জানি যে যারা ইন্ট্রাভেনাস যারা ড্রাগ নেয় তাদের জন্য অনেক সময় HIV ইনফেকশন হয়, এখানে এইডস হতে পারে। তো তার দিকে নজর রেখে তার বিষয়ে সব মানুষকে এবং যার যার এলাকার মধ্যে যে আলোচনা সভা এবং নজর রাখা সেটা খুব দরকার। আমি আশা করব যারা আজকের এখানে বিঘ্ন হত্যা সামাজিক সংস্থা যে কাজ তারা শুরু করেছে, প্রকৃত অর্থেই তারা কিন্তু গণেশ বাবাজির গণেশ পূজার মাধ্যমে প্রথম পুজো দিয়ে তাদের আগামী দিনের যে বিভিন্ন যে ফিলান্থ্রপিক কাজ করবে, সত্যিকারের অর্থে কিন্তু সত্যি কাজটা করবে। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। আজকে আমি এখানে যখন যারা রক্ত আজকে দান করতে এসেছেন তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম এক একজনকে কার কার কি ব্লাড গ্রুপ। আমরা সবাই জানি যে ব্লাড গ্রুপ আমাদের 4টা হলেও আমাদের আসলে 8টা ব্লাড গ্রুপ। কারণ যদি আমরা নেগেটিভ ব্লাড ধরি, যে রেসাস মাঙ্কির যেটা আছে সেখানে যদি ধরি তা নেগেটিভ ব্লাড আর পজিটিভ ব্লাড মিলে 8টা। তো নেগেটিভ ব্লাডের সংখ্যা আমাদের সংখ্যার যদি আমরা 100 যদি আমরা ধরি তার পার্সেন্টেজ হিসাবে সেখানে আমরা দেখি যে 15% নেগেটিভ ব্লাড থাকে। কিন্তু আমি আজকে যখন এখানে দেখছিলাম 4 জনকে আমরা সেখানে উৎসাহিত করেছি, বাকি হয়তো বা কারোর নেগেটিভও থাকে, 15% থাকে। তো সেইভাবে যদি আমরা কম্পনসেট করতে পারি, যখন অস্ত্রোপচারই হোক বা যারা রক্তের সমস্যা হয় অ্যানিমিয়াতে ভোগে, তো তাদেরকে বা যখন আমরা ডেলিভারির সময় আমরা দেখেছি সিজারিয়ান সেকশনে আমরা দেখি রক্তের তখন দরকার হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে। তো ব্লাড ব্যাংকে রক্ত যদি সবসময় পর্যাপ্ত পরিমাণে থাকে, ব্যালেন্সের মাধ্যমে থাকে, তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। তো এই ধরনের যে রক্তদানকে কেন্দ্র করে যে গণ আন্দোলন আরও বেশি করে করতে হবে। আজকের এই বিঘ্ন হত্যা সামাজিক সংস্থাকে দেখে অন্যান্য যারা সামাজিক সংস্থা আছে তারাও উদ্বুদ্ধ হবে এবং এরকম মেয়র চিন্তা ভাবনা করছি, যেখানে আমরা সুস্থ সুন্দর ভাবে বেঁচে থাকার অঙ্গীকার করছি, আমাদের সুস্থ সুন্দর ভাবে বাঁচিয়ে রাখতে যারা সত্যি সামিল হয়েছি, আমাদের সাফাই কর্মীরাই বন্ধুরা তারা সত্যিকার অর্থে স্বচ্ছ ভারত অভিযানে প্রথম সারির সঙ্গে একটা জোরদার করতালি চাইব আপনাদের সকলের জন্য। উত্তরীয় পরিয়ে পুষ্প দিয়ে এবং একটি স্মারক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের আজকের এই আয়োজন। নমস্কার এবং শুভ সকাল। একদন্ত সামাজিক সংস্থা উদ্যোগে এখানে যে গণেশ পূজার যে আয়োজন এবং রক্তদান শিবিরের যে ব্যবস্থাপনা, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন, একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন আমাদের রাজ্যসভার মাননীয় এমপি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। উপস্থিত আছে এখানে মাননীয় চেয়ারপারসন সেন্ট্রাল জোনের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের
শ্রীমতী রত্না দত্ত মহোদয়, এখানে উপস্থিত এই যে সামাজিক সংস্থা এবং যে আয়োজক, সেই আয়োজনের যিনি চেয়ারম্যান শ্রী নাগাদিরাজ দত্ত মহোদয়, তাছাড়া উনি চেয়ারম্যান ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে। এখানে উপস্থিত আছেন শ্রী সঞ্জয় সাহা, ভাইস চেয়ারম্যান মার্কেটে, শ্রী শম্পা সরকার চৌধুরী, ওয়ার্ড 50 নম্বরের যিনি কর্পোরেটর ওয়ার্ড নম্বর 33 শ্রী অভিজিৎ মল্লিক, এবং এই এলাকার যিনি মন্ডল প্রেসিডেন্ট বর্ধমানের শ্রী শ্যামল কুমার দেব মহোদয়। তাছাড়া এখানে যে প্রেসিডেন্ট একদন্ত পূজা কমিটি শ্রী রাকিব লাল ঘোষ মহোদয়, এবং এই সামাজিক সংস্থার যারা সদস্যরা আছেন এবং আমার সাংবাদিক বন্ধুরা, সবাইকে এই একদন্ত সামাজিক সংস্থার এই থেকে যে গণেশ পূজার এখানে আয়োজন, সেই উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত তার আশীর্বাদ ধন্য হোক সকলের জীবন থেকে, সে অন্ধকার ঘুচে যাক, সে আলোর পথে মঙ্গলারতির মধ্য দিয়ে আমাদের আজকের এই গণপতি বাপ্পা মঙ্গলমূর্তি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দর্শক প্রতীকভাবে শীঘ্রই জগন্নাথ পূজায় নিমগ্ন রয়েছে। আমরা বিশ্বাস করি দেবাদি দেব এবারে রক্তদান শিবির ঘুরে দেখবেন এবং রক্তদান মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের সঙ্গে ইতিমধ্যে আমরা অত্যন্ত সর্বশ্রেষ্ঠ বিজয় হয়ে খুশি পাবা রক্তদান এবারে আপনাদের সকলের সামনে 1 লক্ষ টাকার সামাজিক সংস্থার সেক্রেটারি শ্রী দেবাশিস সাহা, কানাই নামে সকলের কাছে পরিচিত। এবারে তিনি ভট্টাচার্য মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একদন্ত সামাজিক সংস্থার সেক্রেটারি শ্রী দেবাশিস সাহা। একদন্ত সামাজিক সংস্থার প্রত্যেকবারের মতো এবারেও শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের পূজায় ব্রতী হয়েছে আমাদের এবারকার গণেশ। জোরদার করতালি যে আপনাদের সকলের কাছ থেকে মঞ্চে আসেন সমস্ত অতিথি বর্গদের আমরা একে একে একদন্ত সামাজিক সংস্থা ওয়ার্ডের মানুষের জন্য, সুস্থতার জন্য প্রতিনিয়ত দিন রাত এক করে নিজেদের নিয়োজিত রেখেছেন। আমাদের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর আপনার উচ্চারণে আমরা সমৃদ্ধ হলাম। গত বছর আমি এখানে এসেছিলাম এবং এই গণেশ পূজার যে আয়োজন আমরা কয়েক বছর ধরে এখানে করছি, এবং পুজোর সাথে সাথে এই যে সামাজিক যে কার্যক্রম
সেটা কিন্তু একটা বড় আয়োজন আমি বলবো, ভেরি ইম্পর্টেন্ট। পুজো তো থাকবে, কিন্তু পুজোর পাশাপাশি এই ধরনের যে সামাজিক সংস্থান মস্তিষ্ক প্রসূত যে এই কাজটা, আমি এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। যে মানুষের সেবার মাধ্যমে কিন্তু ভগবানকে পাওয়া যায়। আমরা যে কোনো যারা সনাতনে বিশ্বাস করেন, সনাতন ধর্মে যারা বিশ্বাস করেন, কারণ সনাতনের আমরা জানি তার কোনো কবে সনাতন ধর্ম শুরু হয়েছিল, সনাতনী যারাও তার কিন্তু ইতিহাস খুঁজে দেখবেন বহু বহু বছর ধরে আমাদের সনাতনী যে চিন্তা ভাবনা এবং আমাদের যে পূজা অর্চনা এভরিথিং চলে আসছে এবং অন্তহীন এই সনাতন। এবং এতবার ভারতবর্ষের মধ্যে মোগলরাও এখানে রাজ করেছে, ইংরেজরাও রাজত্ব করেছে, কিন্তু তারপরেও কিন্তু সনাতনীদের ধ্বংস করতে পারে। আজকে আমরা যদি গ্রিকের সভ্যতা দেখি, আমরা যদি ইজিপ্টের সভ্যতা দেখি, সেখানে কিন্তু দেখা যায় মিউজিয়ামে ওদের স্থান হয়ে গেছে, এদের কিন্তু আর সভ্যতা সেই নেই। সেই জায়গায় ভারতবর্ষের যে সভ্যতা, সনাতন সভ্যতা, সেটা কিন্তু এখনো এতবার ভারতবর্ষের উপর এত আঘাত আসা সত্ত্বেও এই হিন্দুর যে সনাতনী যে বিষয়, সেটা কিন্তু এখনো সেটা রয়ে গেছে। আমরা এলিফ্যান্ট হেডেড গণেশ যে পুজো সারা ভারতবর্ষে হয়, বিশেষ করে দক্ষিণে সবচেয়ে বেশি হয়, মহারাষ্ট্রে হয়, কর্ণাটকে হয়, গুজরাটে হয়, এবং আস্তে আস্তে করে এখন দেখা যাচ্ছে যে ইস্টার জন্যও সব জায়গায় হচ্ছে। বিশেষ করে ত্রিপুরাতে আমাদের সরকার যখন প্রতিষ্ঠিত হয় তারপর থেকে আমরা দেখছি এখানে যে বিভিন্ন পূজা তো বেড়ে গেছেই, গণেশ পুজোও কিন্তু এখন প্যারালালি অন্যান্য পূজার থেকে বেশি হচ্ছে। এবং তার একটা কারণও আছে, কারণ যে কোনো শুভ কাজ করতে গেলে যে লর্ড শিব যে গণেশ, ওনাকে স্মরণ করতে হবে আগে, তারপরে অন্য দেবতার পূজা। এবং তার ইতিহাসও আমরা জানি যে কীভাবে যে আমাদের লর্ড শিবা এবং আমাদের গডেস পার্বতীর যে সুসন্তান, সেই সবাই সম্পর্কে সবাই আমাদের ধারণা আছে যে কীভাবে উনি প্রটেক্ট করেছিলেন যখন পার্বতীর সন্তান যখন জন্ম নিলেন, যে আমাদের এই গণেশ বাবাজি, তো ওনাকে প্রটেক্ট করার জন্য বলে যে কেউ যেন, উনি স্নান করতে যাচ্ছে, কেউ যেন না। তো সেই জায়গার মধ্যে আমাদের শিবজি তো ধ্যানে ছিলেন, ধ্যান থেকে উঠে যখন ঢুকতে যাচ্ছিলেন, ওকে ঢুকতেই দেয়নি, ওকে চিনতেই পারেনি। ও যখন চিনতে পারেনি, ও চিনতে পারে। তো সেই জায়গায় যখন ওনার সে ত্রিশূল দিয়ে গলা কেটে ফেললো, পরবর্তী সময়ে যখন পার্বতী আসলো, আমরা এই কাহিনীগুলো জানিও না। যে তারপর শেষ পর্যন্ত ওনার আবার জীবনদান দিতে হলো, তো বললো যে গিয়ে সামনে যে যাকে দেখবে তার গলা নিয়ে আসবে। তো এলিফ্যান্টকে দেখে সেই এলিফ্যান্ট সেই গলা লাগানো হয়েছে, আমরা সে কাহিনী জানি। এবং ভারতবর্ষে কবে থেকে গণেশ পুজো হচ্ছে এবং কনসেপ্ট করতে হয়েছে যে প্রথমেই তোমাকে পুজো দিতে হবে, তারপরে অন্যের পুজো হবে। এই যে ঘটনাটা উনি করবেন, যারা মাইথোলজি বিশ্বাস করে, যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করে, আমরা সেইভাবে আমরা সেটা বিশ্বাস করি। এর মধ্যে আমাদের অনেক কিছু কিন্তু মেসেজ আমাদের সমাজে দেওয়া হয়। আজকে ওনার যে গড গণেশের আজকে জন্মদিন বলা যায়, এবং আমরা সবাই জানি যে ভারতবর্ষে কোভিড থেকে এই পুজো শুরু হয়েছে, কেউ জানে না। কিন্তু এটা দেখা গেছে যে লোকমান্য তিলকজি যখন ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তো সমস্ত মানুষকে একসাথে করার জন্য তৎকালীন সময় 1800 খ্রিস্টাব্দের ঠিক শেষের দিকে, তখন ওনার এই যে মানুষকে একত্রিত করা, গণেশ পুজোকে সামনে নিয়ে, সেই আমরা ইতিহাস আমরা জানি। আমাদের ত্রিপুরাতেও যখন 2018 পর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এখানে শুরু হল, এখানে দেখা গেল এই ধরনের সামাজিক সংস্থা অনেকে পুজো শুরু করলো। এখন দেখতে দেখতে
সারা ত্রিপুরাতেই আমার অনেকগুলো আজকে অনেক জায়গায় আমার যেতে হবে, এবং এর মাধ্যমে কিন্তু আমরা সবাই একত্রিত হতে পারি। এবং আজকে পুজোর মাধ্যমে আমরা পুজো দেই ঠিকই, পুজোর জন্য নিষ্ঠার সাথে যে পুজো দেয়, আজকে এখানে আরতি করলাম, যে প্রদীপের মাধ্যমে, যে আরতির মাধ্যমে আমরা কিন্তু ভগবানের সাথে কানেক্ট করতে পেরেছি। এখানে যখন জল ছিটিয়ে দেয়, আমাদের মস্তিষ্কের ভিতর যে অপবিত্র জিনিসটা আছে সেটা কিন্তু মুছে যায়। ধূপকাঠি জ্বালায়, তার যে পবিত্রতা, তার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি হয়। আমরা ফুল দিয়ে পুজো করি, ফুলেরও কিন্তু মাহাত্ম্য আছে। আমরা ফল দিয়ে পুজো করি, ফলের মাহাত্ম্য এই যে ভগবান তোমার সৃষ্টি দিয়ে আমরা কিন্তু এখন বেঁচে আছি, এর জন্য তোমার যে দেওয়া সেগুলো তোমার কাছে আবার আমরা দিলাম। এই যে চিন্তা ভাবনা আমাদের এই সনাতনী ধর্মের মধ্যে, সেগুলো আমাদের মধ্যে যখন এই ধরনের পূজা অর্চনা হয়, সবাই একত্রিত হয়, একটা আমাদের যে ইন্টেলেক্ট, আমাদের যে সোল, হার্ট এবং আমাদের যে বডি, তার মধ্যে একটা কানেক্ট হওয়ার যে সুবিধা এই পুজোর মাধ্যমে হয়। এবং এর মধ্যে ডিসিপ্লিন হতে আমাদের শেখায়, এবং আমরা মানুষের জন্য কাজ করবো সেই বিষয়টা কিন্তু সেখানে চলে আসে। অনেকের ঘরে ঘরেও পুজো হয়। মহারাষ্ট্রে যদি আমরা দেখি, এখানে অনেকে আছেন, মহারাষ্ট্রে অনেকে আছে, তাদেরকে বাড়িতেও অনেকে নিমন্ত্রণ আছে। পরম্পরা ধরে ওরা কিন্তু সেই গণেশ পূজা করে আসছে। 10 দিন ধরে পুজো হয়। আজকে জন্মদিন উপলক্ষে ওনার পুজো শুরু হলো, 10 দিন সমানে পুজো আমাদের সেটা অনন্ত চতুর্দশীতে সেটা বিসর্জন হয় না। আমরা সব এই বিষয়ে জানি, এবং এই ধরনের যে শুভ কাজ এবং উৎসব, সেগুলো মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে আমাদের যে একটা আত্মিক যে রিলেশন, সেটা কিন্তু স্থাপন হয়। আমি বলবো যে একজন তো যে সামাজিক সংস্থা যারা আজকে এখানে যে ব্লাড ডোনেশনের ব্যবস্থা করেছে, এটার সাথেও কিন্তু অনেকটা এই পুজোর সাথে কিন্তু একটা সামঞ্জস্য রয়েছে। আজকে যারা এখানে রক্ত দিচ্ছে, তাদের মধ্যেও কিন্তু একটা ঐশ্বরিক একটা ফিলিংস কিন্তু আমাদের হচ্ছে, যে আমি যে রক্ত দিচ্ছি, সেই রক্ত কার শরীরে যাবে সে কিন্তু জানে না। আবার যারা গ্রহণ করবে, তারাও কিন্তু চিন্তা হবে যে আমার রক্ত কার, এটা হিন্দু থেকে এসছে, না মুসলিম থেকে এসছে, না খ্রিস্টান থেকে এসছে, না শিখের থেকে এসছে। কোনো ধর্ম নেই, রক্তের কিন্তু ধর্মই নেই। 18 বছর থেকে 60 বছর যারা নিয়মিত দেয়, 65 বছর পর্যন্ত রক্ত দেওয়া হয়। তো সেই রক্ত দেওয়ার বিষয়ে কোন বয়সে দিচ্ছে সেটাও বলতে পারবে না। এটা কি 60 বছরের, না সব রক্ত। তো অনেক সময় রক্তও কিন্তু আমাদের ধর্ম শেখায়, যে আমরা এত পুজো করি, কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের গড ইজ ওয়ান। বিভিন্ন রাস্তা দিয়ে আমরা যাই, বিভিন্ন রাস্তা দিয়ে আজকে আমি যদি কলেজে যেতে হয়, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের এই রাজ্যে গণেশ পূজা যে পরিধি বা পূজা অর্চনা, যে কোনো সনাতন ধর্মের ধর্মাচরণ, সেটা অনেক বৃদ্ধি পেয়েছে। তার একটাই কারণ, সেটা হলো যে আমাদের মধ্যে আমাদের ইউনিটি এবং আমাদের যে ল এন্ড অর্ডার, আইন শৃঙ্খলা, যে আমাদের সরকার সবচেয়ে প্রায়োরিটি যে ল এন্ড অর্ডার, তাতে আমাদের সরকার দৃষ্টিকোণ দিয়ে এবং প্রায়োরিটি বেসিসে আমাদের সরকার সেই জায়গাতে কাজ করছে। তো যেটি সবচেয়ে যে কোনো উন্নয়নের প্রথম ধাপ হলো আমাদের আইন শৃঙ্খলাকে উন্নত রাখা এবং আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ রাখা। আমাদের সরকারের সেই প্রায়োরিটি দিয়ে কাজ করছে বলেই আজকে এই গণেশ পূজাকে সামনে রেখে বিভিন্ন জায়গায় বিভিন্ন যুবকরা মিলে আজকে এই গণেশ পূজার জন্য ব্রতী হয়েছে। আপনাদের কাছে একটা উদাহরণ তুলে ধরি। গত কিছুদিন আগে আমরা রথযাত্রায় আমরা অংশগ্রহণ করেছি।
আর রথযাত্রাকে সামনে রেখে এই আগরতলা শহরে টোটাল 17টা রথ পরিক্রমা করেছে। এই 17টা রথের মধ্যে মানে হাজারো হাজারো সংখ্যা এই রথ আগরতলা শহরে পরিক্রমা করেছে। একটিও কোনো ইনসিডেন্ট বা কোনো দুর্ঘটনা বা এই রথকে সামনে রেখে কোন রকম অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পাইনি। তার একটাই কারণ, সেটা হলো আমাদের যে ইউনিটি, আমাদের যে একতা, এই ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধশালী করার যে পরিকল্পনা, তাতে সবাই সহমত হয় এবং এই আইন শৃঙ্খলা এত সুন্দরভাবে পরিচালনার জন্য আমাদের সেই অনুষ্ঠানগুলি সম্ভব হচ্ছে এবং নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে। আমি যারা কর্মকর্তা, তারা বিভিন্ন আজকে এখানে রক্তদান শিবির, দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ এবং যারা পৌর কর্মচারী রয়েছে তাদেরকে বস্ত্র বিতরণ এবং চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে একটি অর্থ প্রদান করা, অর্থাৎ এই যে মানসিকতা অবলম্বন, সরকার সমাজের জন্য করা, রাজ্যের জন্য করা, রাষ্ট্রের জন্য করা, এটাই আমাদের পরম্পরা। আমাদের হিন্দু সনাতন ধর্মে উল্লেখ আছে দাতাই সবের সবচেয়ে বড়, এবং প্রভু রামচন্দ্র তার নিজের জীবন, যৌবন এবং এই যে প্রাচুর্য ত্যাগ করে 14 বছর বনে গেছিলেন তার পিতৃয়াজ্ঞাকে পালন করার জন্য। অর্থাৎ আমাদের এই যে সনাতন ধর্মের আমরা যতই চর্চা করি না কেন, সেখানে ত্যাগের মনোভাবটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আজকে যারা এখানে রক্তদাতা এখানে উপস্থিত হয়েছে, রক্তদান করছে, কেউ 10 বার, কেউ 12 বার, তার উপরেও তারা এই রক্তদাতারা এখানে রক্তদান করছে। অর্থাৎ একটা মানসিকতা, এই যে দাতা, এই যে দান, এই রক্ত নিজেদের আমরা কেউ পয়সা দিয়েও তৈরি করতে পারবো, এমন কোন টেকনোলজি নেই যে আমরা রক্ত তৈরি করতে পারবো। এটা মানুষের মধ্যে তৈরি হয়, আর এটা মানুষ তার দান করে বলেই সেটা সম্ভব। কাজেই আমাদের সনাতন ধর্মে আমাদের উল্লেখ করা আছে যে ত্যাগের ঐশ্বর্য, ত্যাগ আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস। কাজেই এই যে উৎসবকে সামনে রেখে যে আত্মত্যাগ করা, নিজেদেরকে সংযত রাখা, নিজেদেরকে নিয়োগ করা সমাজের জন্য, এটাই আমাদের কাছে সবচেয়ে পরম ধর্ম, সেটার নামই সনাতন ধর্ম। কাজেই যারা আজকে এই শুভ উদ্যোক্তা, আমি তাদের কাছে অনুরোধ রাখবো যে আগামী দিন আরো আপনারা এই সমাজের কাজে, এই রাজ্যের উন্নতির কাজে আপনারা এগিয়ে আসবেন। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বারবার বলছেন যে সমাজকে পরিবর্তন করা, মানুষের মানসিকতা পরিবর্তন করা, সেই দিশাতে আমাদের সকলের মিলে কাজ করতে হবে। এবং এই সমাজকে যদি আমরা পরিবর্তন করতে পারি, কারণ আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে আমাদের যুব সমাজকে ধ্বংস করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে 0 টলারেন্স, সে যেই হোক না কেন তাকে রেহাই করা হবে না, তার জন্য কঠোর পদক্ষেপ আমাদের সরকার নেবে। কিন্তু সরকার নিলে চলবে না, আমরা যারা সমাজে রয়েছি আমাদেরও নৈতিক দায়িত্ব, আমরা এগিয়ে এসে এই সমাজ, আমাদের যে সমাজকে কলুষিত করার প্রয়াস করছে, আমাদের যুবকদেরকে যারা বিপদে পরিচালিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে এবং তার জন্য কোনো কম্প্রোমাইজ নয়, তাদের বিরুদ্ধে আমাদের সমাজ জেহাদ ঘোষণা করতে হবে। সরকার আপনাদের পাশে রয়েছে, সরকার সেই দৃষ্টিকোণ রেখে স্বচ্ছতার নিরিখে সরকার সেই দিশা নিয়ে কাজ করছে। আমি আলোচনাতে বেশি দীর্ঘায়িত করছি না, আমি আপনাদের কাছে আবারও আহ্বান রাখবো যে আমাদের যে সম্পর্ক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সম্পর্ক, যে বিকশিত ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আপনাদেরও অংশীদারিত্ব প্রয়োজন। আর সবাই মিলিত ভাবে, ইউনাইটেড, একতাবদ্ধ হয়ে আমরা সেই দিশাতে আমরা সবাই মিলে কাজ করব, এই আহ্বানটুকু। আমরা একমাত্র সামাজিক সংস্থা বিশ্বাস করি, আর এই উৎসাহিত শব্দ আগামী দিনে আমাদের এগিয়ে যাওয়ার। বিভিন্ন ঠাকুর, বিভিন্ন ভগবান, গড গডেসদের আমরা পুজো করি, অনেক সময় নিয়ে অনেক বিতর্ক রয়েছে,
কিন্তু আলটিমেটলি আমাদের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে ভগবানের সাথে আমাদের কানেকশন হবে। আর এই যে আমাদের সনাতনী ধর্ম তাদের অনেক কিছু আমাদের শেখায়, যে মানব সেবার থেকে বড় সেবা আর কিছু নেই। এবং এখানে যারা সামাজিক সংস্থার সাথে যুক্ত, আমি ওনাদেরকে এটাই বলবো যে পুজোর সাথে সাথে নিজেদেরকেও তৈরি করো, এবং নিজের ভিতরে কিন্তু সবকিছু আছে, এবং ভালো জিনিসটা বের করা। আমরা একটা প্রবণতা থাকে সবসময় একটা আউট অফ দ্য ওয়ে চলা, কিন্তু এই ইয়াং বা ইউথ যারা আছে আগামী দিনের এই এলাকার, তারা কিন্তু ভবিষ্যৎ, এবং শুধু এই এলাকার নয়, এই রাজ্যের এবং ভারতবর্ষের ভবিষ্যৎ। কাজে নিজেকে আগে বুঝতে হবে যে আমি কিসের জন্য জন্ম নিলাম। আমার নিজের জন্য কিন্তু আমি জন্ম নিইনি। এই যে বিষয়গুলো আছে মোরাল সায়েন্সে বলে, যখন এই জিনিসটা বিশ্বাসটা সেটা চলে আসবে, এবং এমন কোনো ব্যক্তি নেই, বিশেষ করে ইউথ জেনারেশন, পারবো না, আমার পক্ষে এটা সম্ভব না, এবং ইম্পসিবলের মধ্যে পসিবল শব্দটা রয়েছে, যে চেষ্টা করলে অনেক কিছু করা যায়। এবং এই বিশ্বাসটা যখন আসবে পূজা অর্চনার মাধ্যমে, সেগুলো কিন্তু আসে। এটা সাময়িক যেন না হয়, সারা বছর ধরে জানি সেটা হয়। মানুষ যেন, আমি যেহেতু সামাজিক সংস্থার নাম দিয়েছি, মানুষ যেন সমাজের লোক, যে এই সামাজিক সংস্থার যারা যারা আছে তাদের উপর একটা বিশ্বাস আমরা করতে পারি, তাদের উপর একটা আস্থা আমি রাখতে পারি, সেটা যখন আমি অর্জন করতে পারবো সমস্ত মানুষের কাছ থেকে, তবেই এই সামাজিক সংস্থার যথার্থতা কিন্তু সুযোগ পাবে। সেটা খুব প্রয়োজন। আমরা সবাই মিলে, আমার এটাই আবেদন থাকে আমাদের কাছে, আমার একটা মেসেজ থাকে যে আমরা যে বিভিন্ন বাঁচার সময় কিন্তু খুব কম, জন্মের পরে এটা সত্য, মৃত্যু অনিবার্য, এর থেকে বাস্তব সত্য আর কিছু না। কিন্তু এই সময়ের মধ্যে যেহেতু আমাদের জীবনে জীবিত থাকাটা কিন্তু ক্ষণস্থায়ী, তো এই জীবিত থাকার মধ্যে এমন কাজ আমি করে যাই, যে কাজটা সমাজ সেবার কাজ করাবো, এই সমাজ যদি ঠিক থাকে তাহলে আমিও ঠিক থাকবো, এই বিষয়গুলো আসা দরকার। কোনো অবস্থায় যে আমরা যদি ডেভিয়েট করি, তাহলে অন্যরা কিন্তু তার সুবিধাটা পায়। এবং কেউ, আমি বিশ্বাস করি, নিজের উপর যদি আস্থা আসে, সেলফ রিলায়েন্ট যেটা, সেটা যদি আসে, কেউ আটকাতে পারবে না। এবং আমি চাই যে আমাদের এই যে সামাজিক সংস্থার যারা যারা আছে, তারা এক একটা এই এলাকার বা এই ত্রিপুরার এক একজন অ্যাম্বাসেডর হবে, যে আমি আমার ভিতরে সব আছে, এবং সেটাকে বিকশিত করার যে বিষয়, সেটা শিক্ষার মাধ্যমে হতে পারে, আর ডিগ্রি বা সার্টিফিকেট দিয়ে সে বিকশিত হতে পারে না, সমাজের দিকেও কিন্তু অনেক কিছু শেখা যায়। আমি এই কথাগুলো আমি বলছি যে এই কারণে, যে অনেক সময় আমরা বিচ্যুতি ঘটাই, এবং শক্তি কিন্তু বিবেচনার উপর শক্তি অর্জন হয়। শক্তি কিন্তু মানে নৈতিকতার মধ্যে শক্তি সঞ্চয় হয়, গায়ের জোরে পেশিরা স্ফোরণে কিন্তু শক্তি সঞ্চয় হয়। যুক্তি দিতে হবে, তখন সমাজের মধ্যে এই সামাজিক সংস্থার যথার্থতা আসবে, মানুষ তার বিশ্বাস করবে। আমি ভালোভাবে কাজ করব, মানুষের জন্য কাজ করব, যেটা অন্যায়ের প্রতিরোধ আমি করব, অন্যায়ের প্রতিবাদ করব, সেটা থাকবে। এবং আজকে এখানে একদন্ত সামাজিক সংস্থা আয়োজিত রক্তদান শিবির এবং অন্যান্য যেসব এখানে যাতে এখন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ওরা 1 লাখ টাকার মতো দিয়েছে। এই ধরনের এটা একটা সামাজিক কাজ, আর এটাও আমরাও আরেকজনকে আমরা হেল্প করতে পারবো। আমরা তো একটা মিডিয়ার মাধ্যমে আমরা দিতে পারবো। এখানে যারা আমাদের শ্রমিকরা এখানে উপস্থিত আছেন, অন্যান্য যারা আছেন, তাদেরকে আমি ধন্যবাদ দেবো, এবং ওনাদেরকেও কিছু দেওয়ার যে ব্যবস্থা এই সংস্থার মাধ্যমে করছে, এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেবো। Professor Dr. H.P. Sharma,
Director Medical Education, Dr. Ranjan Das, Director Family Welfare and Preventive Medicine, তাছাড়া অফ ডায়াস আমার সামনে অফিসার্স ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস, এবং আজকে যাদের জন্য এই অনুষ্ঠান নিউলি যাদেরকে আজকে স্পেশালিস্ট হিসাবে অফার দেওয়া হয়েছে, মেডিকেল অফিসার্স, সুপার স্পেশালিস্টগণ এবং তাদের যারা ফ্যামিলি মেম্বার্সরা এখানে উপস্থিত আছেন, এবং অন্যান্য সিনিয়র জুনিয়র ডক্টরস, ডিস্টিংগুইশড গেস্ট এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের এই অফার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রায়ই আমার এখানে যারা বিধায়করা আছেন, মাননীয় বিধায়করা প্রায়ই বলেন আমার এখানে স্পেশালিস্ট দিতে হবে, প্রায়ই আসে, কিন্তু আমাদের কাছে স্পেশালিস্টের সংখ্যা খুব কম ছিল। তো একবার এক জায়গা থেকে আরেক জায়গায় দিই, দেওয়ার পরে আবার ডেপুটেশন আরেক জায়গায় দিই, এরকম একটা মানে কি বলবো, এই ধরনের খেলা আমাদের করতে হতো, কিছু করার নেই। 3 দিন ওই জায়গায়, আবার 2 দিন বাদে আরেক জায়গায়, তো এই অবস্থার মধ্যে আমাদের চলতে হতো। কিন্তু আমার মনে হয় যে 170-র উপরে আমরা টিপিএসসির কাছে আমরা চেয়েছিলাম স্পেশালিস্টের জন্য, কিন্তু মাত্র 45 ক্যান্ডিডেট আমরা পেয়েছি। একটু আগে আমার সাথে সেক্রেটারি সাহেবের কথা হচ্ছিল যে আমরা আবার এটার আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব আমরা, কারণ এর মধ্যে বাই দিস টাইম যা শুনলাম অনেকে স্পেশালিস্ট যারা পাশ করে গেছে, কাজে ওই জায়গাটাও আমরা ফিল আপ করে নেব। কাজে যে আবদারটা বা যে ডিমান্ডটা আসতো বিভিন্ন জায়গায় আমাদের যারা জনপ্রতিনিধিগণ আছে, আমার মনে হয় ওনাদের এখন সময় এসছে, ওনাদের যে সমস্যায় ওনাদেরও সমস্যা থাকে, তো সেই সমস্যা আমরা সমাধান করতে পারবো বলে আমি আশা করছি। আমি সর্বপ্রথম যারা আজকে অফার নিয়েছেন তাদেরকে আমি কনগ্রেচুলেশন করতে চাই, কারণ এখন ওনাদের জীবন কিন্তু শুরু হয়েছে। এমবিবিএস এর পরে পোস্ট গ্রাজুয়েশন, কিন্তু মাঝখানে কিন্তু ততটা হয়তো বা সময় পায়নি যে চিকিৎসা ব্যবস্থায় নিয়োজিত থাকার, কিন্তু এখন প্রকৃতপক্ষে কিন্তু শুরু হয়ে গেল। আমি জানি না আবার সুপার স্পেশালিস্ট করলে আবার আরেক সমস্যা। 10 বছর যদি নর্মাল ওয়েতে যদি কেউ সুপার স্পেশালিস্ট অবধি করতে চায় তাহলে 10 ইয়ার্স লাগে। এর জন্য অনেকে ডাক্তারি পড়াতেও চায় না আজকাল, গার্জিয়ানরা বলে যে এত দরকার নেই, ইঞ্জিনিয়ারিং করবো বা যথেষ্ট। কিন্তু তারপরেও ডাক্তাররা সফট টার্গেট আমরা সবাই জানি। তো এর মধ্যেও যারা মানুষের সেবার জন্য চিন্তা ভাবনা করেন, মানুষের জন্য কিছু করার চিন্তা করেন, তারাই কিন্তু ডাক্তারি পড়তে আসে। একটা সময় ছিল যখন আমরা দেখতাম এলএমপি লাইসেন্সিয়াল মেডিকেল প্র্যাকটিশনার, এলএমএফ লাইসেন্সিয়াল মেডিকেল ফ্যাকাল্টি, এই ধরনের ডিগ্রি নিয়ে বহু ডাক্তার যারা এখন তো এই পৃথিবীতে নেই, এবং তারা যে কাজ মানুষের জন্য যে সেবা করেছেন এখনো মানুষ কিন্তু তাদের স্মরণ করে। সব কাজ করতো ওরা, ছোটখাটো সার্জারি পর্যন্ত ওনারা করতেন। এরপরে আসলো এমবি, তারপর দেখা গেল কেউ এলএমএফ এলএমপির কাছে যান না, আবার ওই যে আপনার ডাক্তারের যে ফিসটা সেটা এলএমএফ এলএমপি একটু কম ছিল, এমবি যে এসছে তার ফিটা বেশি, তো অনেকে পয়সার কারণে এলএমএফ এলএমপিকে দেখাতো। তো এমবির তখন রমরম অবস্থা, বহু ডাক্তারবাবুদের নামের সাথেই ওনার যে সারনেম কিন্তু ভুলে গেছে, ডাক্তারের নাম দিয়ে এমুক এমবি সবাই জানতো ত্রিপুরাতে, এখানে বলার অপেক্ষা রাখেন, আমি নাম বলতে চাই না। তো এমুক এমবি মানে বড় ডাক্তার, তারপরে হয়ে গেল এমবিবিএস, আবার আরম্ভ হলো যে নাও ইউ আর অলসো কোয়ালিফাইড টু ডু সার্জারি, মানে এটা নিয়ে যখন কথাবার্তা হলো অলমোস্ট ইট ইজ সেম, এমবিএ and এমবিবিএস আর সেম। তো আস্তে আস্তে করে কিভাবে সময় পরিবর্তন হচ্ছে, আজকে সেই জায়গায় বলা হচ্ছে পেশেন্টের ডিমান্ড, মানুষের ডিমান্ড কোন জায়গায় চলে গেছে এখন, অনেক আশার মাত্রাটা কিন্তু অনেক উপরে চলে গেছে। এখন বলছে যে না আমাদের স্পেশালিস্ট লাগবে। তো স্পেশালিস্টের এখন আজকে এখানে 45 জনকে আমরা দিলাম,
তো এখন অনেকে যায় যে এমডিএমএস থাকলে চলবে না, এখন ডিএম লাগবে বা এমসিএইচ লাগবে, ওই সব ডাক্তারদের কাছে যেতে হবে, মানে শেষ নেই। কিন্তু আমাদের সরকারের তরফ থেকে আজকে দেখুন, আমাদের কটা সিট ছিল আগে, আমরা যখন একেবারেই ছোট দাদাদের দেখতাম মাত্র কটা, 3টা সিট, 5টা সিট, ক্যান্ডিডেট 3 জন, এরকমও দিন গেছে। 5টা সিট এমবিবিএস, কিন্তু ক্যান্ডিডেট হচ্ছে 3 জন। তখন ইঞ্জিনিয়ারিংয়ের সাংঘাতিক মানে ইয়ে ছিল, খুব মানুষ এটা লুক্রেটিভ মনে করতো, সেখানে যেত। আস্তে আস্তে করে বাড়লো, কিছু কিছু, বেশিরভাগই দিল্লির থেকে আমাদের জন্য কোটা থাকতো, মেডিকেল কলেজ ছিল না। আজকে সেই জায়গায় আমাদের 400 এমবিবিএস সিট ত্রিপুরাতে হচ্ছে, 3টে 4টে 5টা সিট, সেখানে এমবিবিএস এর সিট 400। পোস্ট গ্রাজুয়েশনের সিট আমাদের এখন প্রায় 89 হয়ে গেছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, টিএমসিতেও হয়েছে। সব মিলে একটা ভালো সংখ্যায় আজকে একজন আমাকে বলছিল আমি টিএমসি থেকে পোস্ট গ্রাজুয়েশন করেছি, হয়তো আমাদের স্টুডেন্টই হবে। তো সেই জায়গায় আজকে আস্তে আস্তে করে আমাদের এখানে আমি চেষ্টা করছি, আমি সেক্রেটারি মহোদয়ের সাথে আমি কথা বলেছি, যাতে এখানে সুপার স্পেশালিটিও আমরা স্টার্ট করবো আগামী দিনে, করতে হবে আমাদের। এবং এনএমসির সাথে আমাদের কথাবার্তা চলছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজে যে সিটের সংখ্যা সেটাকে 100-এর মতো আমরা বাড়ানোর জন্য মোরাললেস সেরকম একটা ইঙ্গিত আমরা পেয়েছি। তাহলে এই গভর্নমেন্ট 2018-তে আসার পর আজকে আমরা দেখছি সমস্ত ত্রিপুরাতে আমরা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা একদিকে ম্যান পাওয়ারও বাড়াচ্ছি, শুধু ডাক্তার না, ডাক্তারের সাথে যে আদার যে স্টাফ আছে তাদেরকেও আমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, তাদেরকেও অফার দিচ্ছি, যাতে শুধু ডাক্তারের একার পক্ষে কিন্তু একটা স্বাস্থ্য ব্যবস্থা কোনো অবশ্যই চালানো যাবে না। কাজেই সাইড বাই সাইড তারাও যাতে মানে তাদের ডিমান্ড বা আমাদের ডিমান্ড অনুসারে তাদের যাতে দেওয়া যায় সেটাও আমরা ব্যবস্থা করছি। আজকে টিপিএসসির যে রেজাল্ট বেরিয়েছে আমি বলবো, এখানে কিছুদিন আগে জেনারেল মেডিকেল যে অফিসার তাদেরকে নেওয়ার বেলে অনেকে অনেক কটূক্তি করেছে। এখানে মিডিয়ার বন্ধুরা এখানে উপস্থিত আছেন, আমি বলবো ইটস এ গ্রেড অনলি। এই গ্রেডের উপর ব্যবস্থা চিন্তা করে কোনো ডাক্তারের তার কোয়ালিটি সম্পর্কে কোনো অবস্থায় কিন্তু মান্যতা দেওয়া বা তাকে মানে তার সেই কোয়ালিটিভ না সেটা বলা ঠিক নয়। এবং সেই সৎসাহস আছে বলেই যদি কেউ 7ও পেয়ে থাকে, 8ও পেয়ে থাকে, টিপিএসসির সেই সৎসাহস আছে বলে তবেই দিয়েছে। কারণ একটা ডাক্তারি পড়তে গেলে একজনের নিট দিতে হয়, নিট খুব এন্ট্রি পয়েন্ট কিন্তু খুব স্ট্রং, মানে খুব মানে স্বাভাবিক না, খুব মানে এটাকে অনেক কঠিন মানে সেইভাবে তৈরি করার পরে নিট ক্লিয়ার করে, তারপর দেখা গেল নিটের পর সে এমবিবিএস পড়তে গেল, ডাক্তারি পড়তে গেল। এমবিবিএস এর সে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, 4টা, এবং এখানে মিনিমাম 50% যদি না হয় পাশই হবে না আজকে ভাইবা বলছি, এবং থিওরি নিয়ে। তা তার তো কোয়ালিটি অলরেডি আছে, সে তো হি অর শি ইজ এলিজিবল টু ডু প্র্যাকটিস। এখন সরকারি পর্যায়ে যখন আমাদের গ্রেডুয়েশন করি তার সিনিয়রিটিও সেটাকে কিন্তু নির্ধারিত হয়, এটা একটা গ্রেড। এটাকে অনেকে ভুল বুঝিয়ে নানাভাবে চেষ্টা করে এখানে। তো এখানে তার কোয়ালিটি নিয়ে কিন্তু ধরুন আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে সরকারি কাজে যদি তাকে সরকারি দপ্তরে যখন তার হবে জয়েন করবে, তাহলে তার এই 7 পেয়েছে, 8 পেয়েছে, 10 পেয়েছে, তাহলে পেশেন্টের কোন মানে আশায় পেশেন্ট তাকে দেখবে। ঠিক আছে, আমি ধরে নিলাম হি অর শি ইজ নট ফিট, কিন্তু সে যদি প্রাইভেট প্র্যাকটিস করে বা বেশিরভাগই প্রাইভেট করে আজকাল, তাহলে সেখানেই প্রশ্নটা আসবে না যে পেশেন্টকে দেখার মতো তার ক্ষমতা আছে কিনা। সেখানে কে দেখবে এটা? সেখানে কে দেখবে? সেখানে তো তাকে এমসিআই সার্টিফিকেট দিয়ে দিয়েছে, এনএমসি সার্টিফিকেট দিয়েছে যে হি ইজ এ ডক্টর, হি ক্যান ডু, হি ক্যান সার্ভ ফর দ্য পেশেন্ট সো ফার হেলথ ইজ ম্যাটার ইজ কনসার্ন। তো হঠাৎ করে এটাকে নিয়ে খুব করে দেখলাম এটা ভুল বোঝানো হচ্ছে, আসলে গ্রেড দেওয়া হচ্ছে।
তার কোয়ালিটি কিন্তু হচ্ছে না এখানে, সেখানে গ্রেড দেওয়া হচ্ছে, এটার উপর ভিত্তি করে সে ডাক্তারি করতে পারবে না, সেটা হয় না। কারণ ডাক্তারি দেওয়ার যে ব্যবস্থা সেটা তো অলরেডি দিয়ে দিয়েছে। কাজে সরকারি চাকরিতে আসলেই তার ওই মানে হতে হবে, সেটা কিন্তু আমার মনে হয় ঠিক না। এটাকে নিয়ে হই চই বেঁধে গেছে। ডাক্তারদের অনেক পরিশ্রম করে ডাক্তারি পাশ করতে হয়, ভালো স্টুডেন্ট, এক তো 12th ক্লাসের রেজাল্ট, সেখানে তার ভালো রেজাল্ট, তারপরে নিটের রেজাল্ট, তবেই সম্ভব হয়েছে ডাক্তার হওয়া। কাজে এটা দিয়ে একজন ডাক্তারের তার কোয়ালিটি কোনো অবস্থায় আমার মনে হয় যে নির্ধারণ করা উচিত নয়। আজকে এখানে 400টা সিট আমাদের MBBS এর হয়েছে। BDS এর বেলায় আমরা এখানে ডেন্টাল কলেজ খুলেছি, 50টা সিট ছিল, এখন 63। আগে একটা সিট আসতো ডেন্টাল BDS, আর সেই জায়গায় 63। MDSও হবে আগামী দিন। আমরা চেষ্টা করছি। এখানে BSc নার্সিংয়ের একটা সিট আসতো আমাদের সময়, একজন BSc নার্সিংয়ে চান্স পেয়েছে, মানে বিরাট বিষয়। সেই জায়গায় আজকে 50 সিট নিয়ে আমরা BSc নার্সিং গভর্নমেন্ট লেভেলে করছি, প্রাইভেটে তো করছি, অনেকগুলো খুলে গেছে এখানে। এখানে আপনাদের যে GNM ANM কোর্সের জন্য এতগুলো সরকারি এবং বেসরকারি পর্যায়েও কিন্তু অনেকগুলো কলেজ এখানে ইনস্টিটিউশন খুলেছে এখানে। কারণ আমরা চাই যে আমাদের শুধু ত্রিপুরার যে ডিমান্ড আছে সেটা তো ফুলফিল করবে, বাইরেও কিন্তু এদের সুযোগ করছে। এরকমও দেখা গেছে জাপানের, খুব সম্ভব আমার এখানে এসেছিল একটা মেয়ে বা একটা ছেলে, ওরা কিন্তু বাইরেও গিয়ে ভালো একটা অফার নিয়ে তারা কিন্তু সেখানে কাজ করছে। আগে আমরা এখানে নার্সিং অফিসার যারা আছে তাদের কিন্তু আমাদের এখানে খুব খামতি ছিল, বাইরের থেকে আসতো। আমাদের মণিপুর থেকে প্রচুর এখানে নার্সিং স্টাফ আমাদের এখানে এসছে। আমাদের নার্সিং স্টাফের বিরাট একটা ঘাটতি ছিল। সেই জায়গায় এইগুলো যখন এসছে, আমাদের সেই ঘাটতি আগামী দিনে পূরণ হবে। কারণ আমরাও তো ইনস্টিটিউশন আরও বাড়াচ্ছি এখানে। এখানে যেহেতু ইনস্টিটিউশন বাড়ছে, তো সেখানেও গিয়ে ওদের অ্যাবজর্ব হচ্ছে এখানে। আমি একটা কথাই বলবো, যারা আজকে অফার পেয়েছেন, একটু মানে মানুষের পেশেন্ট কিন্তু বা পেশেন্ট পার্টি যখন আসে তারা কিন্তু অসহায় অবস্থায় আসে, তাদের সাথে ওই সময় মাথা ঠান্ডা রেখে তার যে সমস্যা সেটা শোনা। আমরা অনেক সময়, আমরা তো সবাই মানুষ, কিন্তু অনেক সময় আমরা কিন্তু নিজের যে মানসিক যে সন্তুলন সেটা আমরা অনেক সময় আমরা সেটা থেকে বেরিয়ে আসি, যে কারণে অনেক সময় অনেক প্রবলেম আসে। আমাদের নিউজ পেপারে আমরা প্রায়শই দেখি। কিন্তু আমি বলবো যে একটু মানুষের সাথে একটু কথা বলবেন, আর সময়ের যে কাজ আপনাকে যে টাইম দিয়েছে টাইমের মধ্যে কাজ করা। আমরা প্রায়শই বিষয় নিয়ে আমি সেক্রেটারি মহোদয় এবং ডাইরেক্টর লেভেলে এবং সবাই NHM এর যারা আছে ওনাদের সাথে আমরা যখনই বিভিন্ন বিষয়ে যখন আসে আমাদের কাছে, আমরা এই কথাগুলো বলি। একটা বিষয় আমি দৈনিক একটা পত্রিকার মধ্যে আমি দেখেছিলাম যে, আর এখন তো এই যে ফটো তোলা, সবার কাছে সবাই ফটো তুলতে পারে, এখন তো আর সেই ফ্লাড লাইট নিয়ে ফটো তোলার কোনো দরকার লাগে না, সবার কাছে ফটো আছে। যে একজন যে সিকিউরিটি গার্ড হসপিটাল রুমে একজন ইয়ের ভিতরে ঢুকে গেছে। আমি জিজ্ঞেস করলাম কি কারণে ঢুকলো। আমাদের কিন্তু সংবাদপত্রগুলো কিন্তু আমাদের হেল্প করে, ইট ইজ গুড। আমি জিজ্ঞেস করার পরে বললো যে ও যখন অনেক সময় পেশেন্ট যখন আসে, আমাদের কিন্তু সংবাদপত্রগুলো কিন্তু আমাদের হেল্প করে, ইট ইজ গুড। আমি জিজ্ঞেস করার পরে বললো যে ও যখন অনেক সময় পেশেন্ট যখন আসে তখন ওকে ধরে ঢুকাবার জন্য অনেক সময় একটু ধরুন না করে ওকেও যেহেতু বাইরে আছে ওই হেল্প করার জন্য ভিতরে ঢুকেছে। তাই বললাম ঠিক আছে, কিন্তু ফটোটা তুলেছে তো হাত দিয়েছে মেশিনে, কাজে বি কেয়ারফুল। এগুলো এখন খুব সেন্সিটিভ ইস্যু, আর ডাক্তারদের বেলায় তো ভেরি সেন্সিটিভ ম্যাটার্স এখন। তো সেই জায়গাগুলো দেখার জন্য ওনাদের কোনো অবস্থায় বলবে না আমরা কিন্তু ভিতরে উই আর নট অ্যালাউড। তো এইগুলো যেহেতু সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের কাছে আছে, আমরাও কিন্তু সেইভাবে সচেতন হই এবং এতে কিন্তু আমাদেরও লাভ হয়। প্রতিদিন আমি নিউজ পেপারগুলো দেখি, পড়ি এবং নিজেও কিন্তু আমি বিভিন্ন জায়গায় CMOই হোক DMই হোক, ইভেন আমি সেক্রেটারি মহোদয়কে ফোন করি যে এরকম একটা ঘটনা হয়েছে, স্নেক বাইটের একটা ঘটনা হয়েছিল, তো এটা নিয়েও আমি বললাম যে কি বিষয় হয়েছে। তা আমরা এরকম না আনদেখা করি না, সব জিনিসেরই মানে ইম্পর্টেন্স দেই। আর সেই জায়গায় ডাক্তারবাবুদের আমি বলবো যে যেহেতু একটা সেন্সিটিভ জায়গার মধ্যে আছে, তো মানুষের আসলে
ওই জায়গাটার মধ্যে আমার ডিউটিটা প্রপারলি আমি করছি কিনা। আই এম নট এ পোস্টম্যান, খালি রেফার করে দিলাম বাস আমি বেঁচে গেলাম। আমার যেহেতু ইচ্ছে করলে বহু কাজ, আমরা ইচ্ছে করলে যে জায়গায় পোস্টিং হোক একটু সাহস নিয়ে করলে সেই কাজটা আমি করতে পারি। কিন্তু আমাদের মধ্যে দেখা যায়, কারণ পেশেন্ট পার্টির চাপ থাকাতে অনেক সময় বলে এখান থেকে রেফার করে দিলে আমি বেঁচে গেলাম, এর থেকে নিজের যে এক্সপার্টাইজ সেটাও কিন্তু নষ্ট হয়। যে আমি একটু রিস্ক নিয়ে আমি যদি কাজটা করি তাহলে ওইখানকার লোকেরও কিন্তু ওয়ার্ড অফ মাউথ হবে, মানুষ বলবে আরে ওই ডাক্তারবাবু খুব ভালো কাজ করেন, যাও ওখানে। এটার থেকেও আমরা সরে যাই। এক তো পিএসসি থেকে আপনার চলে আসে সাব ডিভিশনাল যে আমাদের হসপিটালগুলো আছে সেখান থেকেও চলে যায় ডিস্ট্রিক্ট থেকে আবার চলে আসে। তো এই যে রেফারেলের যে বিষয়, যতক্ষণ ধরে রেফারেল যেখানে একদম মানে দরকার সেখানে করাটা বাঞ্ছনীয়। নিজের উপর একটু রেসপন্সিবিলিটিটা নিতে হবে। যারা আজকে এখানে মানে অফার পেয়েছে ওনারা তো জয়েন করবেন। সেখানে এই যে বাইরে যাদের একটু আগে বললেন যে আমাদের সেক্রেটারি মহোদয় বিভিন্ন জায়গায় ওনাদের পোস্টিং দিচ্ছে, সেখানে পোস্টিং পাওয়াতে ওর মধ্যে অনেক বেশি তার ম্যাচুরিটি কিন্তু অনেক ডেভেলপ করবে। খালি ডিগ্রি পেলেই আমি যে সব শিখে গেলাম এরকমটা না। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে দক্ষতা উন্নয়নের একটা বিষয় উনি বলছেন, যে এমপ্লয়াবিলিটির যে বিষয়, যে আমি যে কাজে আমি পেয়েছি কিন্তু আমার মধ্যে আরও বেশি করে দক্ষতা উন্নয়ন করতে হবে। আমরা সরকারের তরফ থেকে আমরা বারবার বলছি সুপার স্পেশালিটির আমার এখানে প্রায়শই আসে অনেক পেশেন্ট, বলছে আমি তো বাইরে চলে যাচ্ছি, কেন এখানে দেখিয়েছেন? বলে হ্যাঁ দেখিয়েছি। তা আমি সেক্রেটারি মহোদয় এবং ডাইরেক্টর হেলথ এবং অন্যান্যদের আমি বলেছি, যারা আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছে, যে উনাদেরকে বলুন উনাদের সুপার স্পেশালিস্ট হয়েছেন, তাহলে কাজটা যদি বাইরেই করতে হয় তাহলে এই সুপার স্পেশালিস্ট আমাদের কি কাজে আসছে। আমি বলছি উনাদেরকে দরকার পড়লে এই যে দক্ষতার জন্য আমরা বাইরে পাঠাবো, বা বাইরের থেকে যারা আরও সুপার স্পেশালিস্ট বা তাদের উপরে যারা অভিজ্ঞ লোক তাদেরকে এনে তাদের সাথে আমরা ট্রেনিং দেওয়াবো। এই বিষয়গুলো কিন্তু কন্টিনিউয়াস আমরা কাজ করে চলছি। কারণ পুলিশ বিভাগ এবং স্বাস্থ্য বিভাগ এই দুটো বিভাগ কিন্তু সাংঘাতিক সেন্সিটিভ, এবং সরকারের ভাবমূর্তি টোটাল ডিপেন্ড করে এর উপর। কাজে এই জায়গাগুলো কিন্তু আমরা বারবার প্রতিনিয়ত প্রতিদিন আমরা এইগুলোর দিকে নজর রাখছি। কিন্তু এটা তো সরকার মানে কি, সরকারে কিন্তু যারা আজকে এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, অফার লেটার পেয়েছেন, তারা কিন্তু সরকারের চলে এসছে, এবং সরকারের দায়িত্ব কিন্তু আপনাদেরই নিতে হবে। সরকারকে ঠিকঠাক রাখা এটা কিন্তু আপনাদেরই নিতে হবে। আমি পুলিশকেও বলি যে পুলিশের দায়িত্ব আপনাদের নিতে হবে। এখন কিছুদিন আগেও আমি একটা যে আমাদের মায়ের গমন যে দুর্গাপুজো আসছে সেই নিয়ে একটা মিটিং হয়েছে। তা আমি বললাম ক্লাবগুলো যখন আসলো, ক্লাবগুলোকে আমি বললাম আপনারা চাঁদার জুলুম যে করেন, তো আপনারা করছেন চাঁদার জুলুম বা চাঁদার সমস্যা, পত্রিকার মাধ্যমে বলছে সরকারের কি অবস্থা, দেখুন চাঁদার জুলুম হচ্ছে, তা আপনাদের কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। তো কেন আপনারা এই কাজটা করেন? যে সরকারকে যদি বাঁচাতে হয়, আপনারা যেখানে যে যার দায়িত্বে আছেন সেই কাজটা যদি একটু মর্মস্পর্শী চিন্তাধারায় যদি ব্যবহার করেন মানুষের সাথে, কে কতটুকু কাজ করলো তার থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পেশেন্ট পার্টি। এবং নিজের মধ্যে কিন্তু সব আছে, এক্সপার্টাইজ আমার কাছে আই অলরেডি হ্যাভ গট দ্যাট সার্টিফিকেটস। এখন সেটাকে আরও বেশি করে আমি যদি উন্নয়ন করি তাহলে কনফিডেন্সটাও ডেভেলপ করবে। খালি মানে গতানুগতিকভাবে আমি খালি প্র্যাকটিস করলাম, প্রাইভেট প্র্যাকটিস করলাম, পয়সা ইম্পর্টেন্ট, নিজের কোয়ালিটি জীবনও বাড়বে না। আমি এইরকমও সার্জেন দেখেছি, নাম বলবো না, আমি এমুক সার্জেন ভালো সার্জারি করে, যদি করে ভালো সার্জারি, কিন্তু উনার পোস্টিং থেকে সারা জীবন দেখে দেখে সার্জারি করবে, এরকমও আমি ডাক্তার দেখেছি। এবং একদম প্রফেসর পর্যন্ত হয়েছে, কারণ তার তো খালি থিওরি পড়ানো, আর তো কোনো কাজ নেই, কিন্তু সার্জারি করেনি, তো এই লাভটা কি? এরকম আমার কাছে খবর আছে এরকম। বাট হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট, হি ওয়াজ এ ভেরি গুড সার্জন, কিন্তু ওই কাউন্সিলিং করে সার্জন, এই কাউন্সিলিংয়ের দরকার নেই। আমার চাই যে অ্যাকশন ইজ অলওয়েজ বেটার দেন ওয়ার্ডস। কাজেই এই জায়গার মধ্যে আমি মনে হয় যে আমাদের টোটাল
যে স্বাস্থ্য ব্যবস্থা, আমরা সুপার স্পেশালিটি এখানে শুরু করলাম, কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে। আগামী দিন মোহন ফাউন্ডেশনের সাথে আমরা কথা বলছি যে কি করে আমাদের এখানে যে আমাদের যে বিভিন্ন যে অঙ্গ স্থাপন হবে তার বিষয়ে আমরা সেখানে ওদের সাথে আমরা মুভ করেছি এখানে। তো আমরা আস্তে আস্তে করে চাইছি যে এখানে আমাদের এই ধরনের ব্যবস্থা আমাদের আসুক, এবং আমি আশা করি যে আমরা যেভাবে কাজ করছি আপনাদের সহায়তায় স্বাস্থ্য ব্যবস্থা ত্রিপুরাতে উন্নয়ন হবে। এবং আপনারা দেখুন, যেমন আইন শৃঙ্খলা নিয়ে খুব হইচই হয়, ডাটা বলছে আমাদের 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা 3rd পজিশন। এখন ডাটা বলছে যে ত্রিপুরা আজকে 3 ভাগের থেকে 1 ভাগ চলে এসছে এখন রেফারের কেস। তাহলে কি দাঁড়ালো? এটা তো মিথ্যা না। অর্থাৎ মানুষ বাইরে যাওয়ার যে আগে একটা রেফার করার যে, আমরাও চাইছি যে এতে এটা আরও নিচে নামানো যায়। তো এই ডাটা বলছে যে আমাদের প্রপার আমরা যে কাজটা করছি ঠিকভাবে আমরা কাজ করছি। আর কাজ করতে গেলে যদি কোনো ভুলভ্রান্তি না হয় তাহলে বুঝতে হবে যে আমি কাজই করছি না। কাজ না করলে ভুলই হবে না। তো এই জায়গার মধ্যে এই ভুলভ্রান্তি ধরিয়ে যারা দেয় আমরা সেইভাবে শুধরানোর চেষ্টা করছি। 100% আমরা সব ঠিক করবো সেটা কোনোদিনই সম্ভব নয়, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে যে এটা যেটা বললেন যে কয়েকটা দেশের এত নাম করা ছোট ছোট দেশ তারা কিন্তু আজকে হেলথ সেক্টরে অনেক নাম করেছে, কিন্তু আমরা কিন্তু প্রমাণ করেছি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে করোনার সময় আপনারাই যেভাবে করোনাকে মোকাবেলা করেছেন। ত্রিপুরা কিন্তু ওয়ান অফ দ্য ফ্রন্ট রানার স্টেট ছিল ওই সময়, যেভাবে করোনাকে আমরা প্রতিহত করেছি। তাহলে আমরা কেন পারবো না? আমরা কেন ভাববো যে না ওইখানে পাঠিয়ে দিই? আমি আমার প্রফেসর থেকে যে শিখেছি, যে কলেজ থেকে, ওনার উপরেই এখনো আমি ডিপেন্ডেন্ট। তাহলে আমি কি প্রোডাক্ট আমি হলাম? এই যে ইউ শুড বি হোস্ট অন ইউর সেলফ, সেটা যদি হয় তাহলে আমাদের সরকারের পক্ষে অনেক সুবিধা হবে। আমরাও কোনো পেশেন্টকে বলবো যে যান, ওই ডাক্তারবাবু আছে, উনি ভালো ডাক্তার, ওখানে যান, কাজ করবে। এখানে আমি যা দেখলাম অর্থোপেডিক্সের এখানে সুপার স্পেশালিস্ট পেয়েছেন, অবস গাইনিতে বেশি সংখ্যা, যার ডিমান্ড বাইরের থেকে বেশি আছে। মেডিসিনেও আমি দেখলাম, ফিজিক্যাল মেডিসিনও দেখলাম এখানে অনেকগুলো এসছে। তো সব মিলিয়ে মেডিসিনের ডাক্তার আমাদের বিশেষ করে বেশি দরকার। তো সব মিলিয়ে আগামী দিন যে আমরা যে ঘাটতিগুলো সেটা পূরণ হবে, এবং আপনাদের যে এবার নিশ্চয়ই কয়েকদিনের মধ্যে আপনারা জয়েন করবেন। আপনাদের ভবিষ্যৎ সুগম হোক, সুন্দর হোক, সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, স্বাগত জানাচ্ছি। আজকের এই দিনটি আমাদের স্বাস্থ্য দপ্তরের কাছে একটা তাৎপর্যপূর্ণ। সবাইকে নমস্কার। আজকের এই মহতী অনুষ্ঠানে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর। স্যার, আমি আজকে আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমাদের এই মহতী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে রয়েছেন নমস্কার। डॉक्टर्स, पैरामेडिकल स्टाफ और मीडिया बंधुगण, ये आज का এটা হাতে শেষ না स्पेशलिस्ट मेडिकल ऑफिसर योग पत्रवित्र नमस्कार उपस्थित राज्य के जनप्रिय আরো তোমার নবী আমার মীরা অপরাধ লড়া কেটে রাখো আমার পিতার আশীর্বাদ। বাতাস সমস্ত মানুষ রয়েছে রাজ্যে, তাদের সবার ভরসার প্রতীক। আপনাদের প্রতিটি সেবা, প্রতিটি সিদ্ধান্ত মানুষ এবং ডিরেক্টর মেডিকেল এডুকেশন প্রফেসর এস.পি. শর্মা মহোদয়, আমি আপনাদের সবাইকে ডক্টরের হাতে নিয়োগপত্র তুলে দেবেন, যা আমাদের রাজ্যের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার যে প্রতিশ্রুতি তা রক্ষার এক গুরুত্ব।
ডক্টর সায়ন্তন চৌধুরী, ডক্টর দিয়া সাহা, চৌধুরী, ডক্টর দিয়া সাহা, ডক্টর সন্দীপা রয় চক্রবর্তী, ডক্টর মৌমনা দাস, ডক্টর সুস্মিতা কর, পাল, ডক্টর সৌরভ ধর। চলছে বরণের পালা, আমরা নিজেরাও পূর্ব গর্ব অনুভব করছি। আপনি হয়তো ব্যাগটা পাইছেন, এটা নিয়ে কিছু করবেন? আমরা ব্যাগটা পাইছি কালকে একটা রাত্রে, অনেক রাত্রে একটা নিউজ দেখা, তো মানে তাইনের মতো মানুষ থাকায়, সব মানুষ থাকায় আমরা ব্যাগটা পাইছি। না হইলে মানে কিছু হইল না। আমার ব্যাগের মধ্যে স্বর্ণ, টাকা পয়সা, তারপরে কি কইব, চাবি, লকারের গডরেজের চাবি, আমরা তো আশাই চাইরা দিছিলাম যে এটা পাইব, কারণ অনেক মানুষ আছে এটা পাইয়াও অস্বীকার করলো মিলে। তো আমরা আশা ছাইরাই কালকে রাত্রে অনেক রাত অবধি অনেক কি স্ট্যান্ডে আমরা খোঁজ নিছি। তো একটা সিসিটিভি ফুটেজ চেক করার কথা ছিল, আমরা ঢুকতেছি এমন সময় আমার দেওয়ার আমাকে ফোন করে বলেছে সৌরভ সাহা যে বৌদি আমি তো ব্যাগটা পাইছি। কই পাইছো? এই নিউজে দেখাইতেছে। তো নিউজ চ্যানেল খুললে আমরাও দেখি ঠিকই তো আছে, তো আমারই ব্যাগ। আইলাম থানাতে, তো এখানে থানাতে আওয়ার পর তারা কইতেছে মানে এনকোয়ারি করতেছে যে ব্যাগটা কি কালার, এই সেই। তো আমি কইছি আমার একটা আংটি ছিল, এই কইয়া তারা কইছে 12টার সময় আওয়ার জন্য আজকে। তো আজকে 12টার সময় ওই আমরা আইলাম। তো তাদের অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ, আপনাদের চ্যানেল, আপনারা সাহায্যে আমি আমার এই ব্যাগটা আবার আমার কাছে ফেরত দিয়েছি। তাই আমার গাড়ি দেখেছিল বটতলার থেকে মরিশাতে বন করে নামাই দিয়েছি। বন করে নামাই আজকে আমি একটা প্যাসেঞ্জার লইছিলাম, প্যাসেঞ্জার লিয়ে মরিশ স্ট্যান্ড থেকে প্যাসেঞ্জার বাইক আমার কামাইছি বললাম নামাইছি পরে, তারপরে কামাইছে শুনতেছে মনে আবার পরে একজন প্যাসেঞ্জার উড়াইতেছে, এরকম সময় বদ্ধ মিলে কইতেছে কোথাও আপনি না একটা ব্যাগ। তো ব্যাগটা যাক পাইছি পরে আমি সাংবাদিকের একটা পরিচিত লইলাম, খবর টবর লইলাম, লইয়ে সাংবাদিক একটু কল টল করলাম। আমার কোনো একজন সিনিয়র শোনা আছে, খবর টবর লইলাম, লইয়ে আসা তারা থানা দিনটা দিলাম। তোমার সমাজ দেওয়ার পরে আপনারা সহদিন মিডিয়ার সহযোগিতাতেই তারা কিন্তু পাইছে। আর নাহলে কিন্তু এই ব্যাগ পাওয়ার কোনো মানে পদ্ধতি পাওয়ার ছিল না। আপনারা সহযোগিতাতে ব্যাগটা পাইছে। আমি মনে করি আগামী দিন যাওয়াই কিছু মিডিয়ার মাধ্যমে যদি আমরা যাই, তাহলে মিডিয়ার মাধ্যমে আমরা সর্বকিছু পাবো। আর আমি একটা অনুরোধ করব, এই ব্যাগ কোনো সময় আপনারা ছোট্ট ব্যাগ একটা হাতে রাখতে পারেন। আপনারা কেন হাতের থেকে ছেড়ে দেন, এটার দিকে আপনারা সতর্ক দেবেন। সব প্যাসেঞ্জারের কইতেছি এটার দিকে নজর দেবেন। পাশাপাশি আমি ব্যাগটাতে আমরা দিমুনিয়া সিন্ডিকেট এখন তো জানেন সিন্ডিকেট নেই, সিন্ডিকেটের যে একটা অবস্থা আপনার সমস্ত সিন্ডিকেট বেঙ্গালিছি। এখন সিন্ডিকেটের যে একটা জমা দেওয়ার কোনো রাস্তা নেই। তো আমরা কই জমা দিব বাধ্যতামূলক। আমরা আগে তো একটা সিন্ডিকেট ছিল, একটা বসার জায়গা ছিল, বইতাম, জল টল খাইতাম, কিন্তু এখন তো এটি নাই, সব কিছু একদম ভাইয়া দিয়ে পুরো গুড় মারে গেছে। তো যার লেগে আমরা প্রায় বাধ্য হয়ে সেটা থানাতে আপনারা সহযোগিতা নিয়েছি, সহযোগিতার মাধ্যমে দেখা পাইছে। আমি আশা করুন আগামী দিনে আপনারা আমরা সহযোগিতার মিডিয়ার মাধ্যমে আমরা উপকৃত, এবং সবাই যাতে জানে, সবাইরে কমু পাইতে হবে। প্যাসেঞ্জারের লোক আপনারা একটু, অটো ড্রাইভারের লোক একটু ভালো ব্যবহার করবে। আপনাদের কাছে সবাই সমান না।
গণমঞ্চের পক্ষ থেকে এখানে ডিরেক্টর অফ অফিস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমরা এসেছি আমাদের কয়েক দফা দাবি পরিপ্রেক্ষিতে। আমরা গত 23শে মে মাসে এবং সেপ্টেম্বর মাসে আমরা গভর্নমেন্টের কাছে কথা বলি, সেপ্টেম্বর মাসে আমরা এখানে ডিরেক্টরের সঙ্গে কথা বলি। কিন্তু এই যে আমাদের সংরক্ষণ, ওবিসি স্টাইপেন্ড, ওবিসি হোস্টেল, যেটা আমি 8 দফা দাবি রাখা হয়েছে এখানে ডিরেক্টরের কাছে, কিন্তু একটাই গত 2 বছরে একটা ডিমান্ড একটা ফুলফিল হয়। আমরা মনে করি এই রাজ্যের এই যে বিজেপি আইপিএফ কর্তৃপক্ষ সরকার, এটা ওবিসি বিরোধী না, শুধু জনগণ যারা কথা শুনতে চায় না। একটা মিনিস্টারের সঙ্গে আমরা গত 7.5 বছর যাব বিজেপি ক্ষমতা, আমরা বারবার চেষ্টা করেছি কথা বলার জন্য, কথা বলতে পারি। দুঃখের বিষয় যে একটা গভর্নমেন্ট, গণতান্ত্রিক গভর্নমেন্ট, একটা নির্বাচিত গভর্নমেন্টের সঙ্গে আমরা কথা বলতে পারবো না। যেখানে 40% লোক আমরা ওবিসি, মতো মানুষ পাই 90%, কথা বলবো বিভিন্ন সমস্যা নিয়ে। আমরা এই জন্য ডিরেক্টরের থ্রুতে আমরা গভর্নমেন্টের কাছে, ওবিসি মিনিস্টারের কাছে আমরা এই আবার পুনরায় আমরা এই আত্মহত্যা নির্দেশ করেছি। আমরা গভর্নমেন্টের কাছে বলতে চাই যে যদি গভর্নমেন্টের দায়িত্ব রয়েছে, গভর্নমেন্ট সমস্ত অংশের মানুষের সবকা সাথ সবকা বিকাশ কথা বলে, কোথায় ওবিসির কথা, কোথায় এসসির কথা, কোথায় ট্রাইবেলদের কথা, সমস্ত সেকশন কর্মচারীরা আজকে বিভিন্ন সুযোগ সুবিধা বঞ্চিত, সমস্ত অংশের মানুষ কাজ নেই। আমরা চাই গভর্নমেন্ট সমস্ত ক্ষেত্রে প্রতিটি ভূমিকা হোক এবং আমাদেরকে ওবিসি 40% ওবিসি তৈরি করা হচ্ছে। এই 40% ওবিসি যে বিভিন্ন সংরক্ষণ বিভিন্ন ডিমান্ড আছে, এবং তারা ক্ষমতা আসার বলছিল 18 সালে যে আমরা ক্ষমতায় আসলে বিধানসভায় আমরা স্পেশাল আমরা 31C ধারা অনুযায়ী আমরা সংরক্ষণ চালু করবো ওবিসির জন্য। তাই একটা কথা নেই আজ পর্যন্ত 7.5 বছরে। এই ধরনের একটা গভর্নমেন্ট, এই ধরনের একটা পার্টি যারা ক্ষমতায় মানুষকে পরিস্থিতি আসলো তারা কিন্তু ভুলে গেছে তারা। তাই আমরা চাই গভর্নমেন্ট তার প্রতিশ্রুতি হয়েছে তার সমস্ত ওবিসি হোক, সমস্ত অংশের মানুষের তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করুক এবং তাদের করুক। কিছু বলবেন আপনারা কি করতেছেন, আমাদের একটু ইনফরমেশন দেন। আচ্ছা, হোস্টেলের ব্যাপারটা তো ডেপুটেশন আমরা বিশ্বাস করি না, আমরা তাহলে অন্য আন্দোলন, অন্য রূপে আন্দোলন করতে বাধ্য হবো। আমরা যদি আমরা তবু সময় দিয়েছি আগামী 1 মাস বা 2 মাস 3 মাস, যে অন্তত এই 8 দফার মধ্যে কিছু ডিপার্টমেন্ট অন্তত পূরণ করুন, কেউ বেশি 40% ওবিসি জনগণের স্বার্থে। আর না হলে আমরা বৃহত্তর আন্দোলন করবো, আমরা বাধ্য করাবো সরকারকে এই সমস্ত দাবি পালন করতে। এক সমানে না দুই মাথা লামান এই মাথার একটু লামান ক্লিয়ার অ্যাক্ট যেটা আছে ওবিসিদের জন্য, সেই ক্রিমিনাল অ্যাক্টের পরিবর্তে দিয়ে এটা দিল্লি গেলে আরেকটু নিচু করে একটু ব্যাস মাথা সুদা এত ডিফারেন্সটা কেন? ক্রিমিনালের ইনকাম পার যেখানে 8 লাখ সেখানে 2.5 লাখ কি করে আনে? আচ্ছা, আপনাদের ইনফরমেশন আমি 1989 এ ত্রিপুরা গভর্নমেন্টের যে বাজেট ছিল প্রফেশনাল কোর্সে হোক না প্রফেশনাল, আমি একটা উদাহরণ দিই। ইডব্লিউএস এ জেনারেল ডিগ্রি কোর্সে ঈশান উদয় স্কিমে 50 ব্যাপারটা গভর্নমেন্টের নলেজে নেন যে আমরা যেহেতু ওবিসি থেকে আসছি এবং ওবিসি ওয়েলফেয়ারের আরো দোকান দিদি ইয়া দোকান বন্ধুদিন টাকা দিচ্ছে দোকান ম্যাডাম একটু দাঁড়ান এই যে আমাদের পিছন না একটু এটা চেক করবেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট
এটা তো আসলে ক্রিমিনাল অ্যাক্টের পরিপন্থী একটা অর্ডার। ও মহিলারা একটু সামনে দেন, আপনারা মধ্যে যারা আছেন পুরুষরা পিছিয়ে যান গা, মহিলারা সামনে দেন। আগামী দিনের স্বপ্ন আমাদের দেখতে হবে, and I can do it. Everything is possible. Impossible এর মধ্যে পসিবল আছে। এই বিষয়গুলো যদি আমরা না ভাবি, আমরা না বুঝি, তাহলে আমরা কিন্তু ওই গতানুগতিক ভাবে যেভাবে চলছে আগের মতো ঝিমিয়ে ঝিমিয়ে সেইভাবে রাজ্যও চলবে, স্কুলও চলবে, কলেজও চলবে। আমাদের বুঝতে হবে আমি কেন পারবো না, আমার নিজের ভিতরে জিদ থাকতে হবে। আমাদের ইন্টেলেকচুয়ালি আমরা ইন্টেলেক্ট দিক দিয়ে আমাদের বাড়াতে হবে, আমাদের সোলের দিক দিয়ে আমরা মানুষের জন্য, সামাজিকতার দিক দিয়ে আমাদের কাজ করতে হবে, সমাজের জন্য চিন্তা করতে হবে, ফিজিক্যালিও তো ফিট থাকতে হবে। এই যে বিষয়গুলো আছে একটা আর একটার সাথে আমাদের পরিপূরক, সেইগুলোকে যদি না করি, খালি বইয়ের খালি ভার নিয়ে আমি খালি গেলাম আর মাস্টার মশাই বাড়ি গেলাম, লাভ কিচ্ছু হবে না। কারণ বহু স্টুডেন্ট আছে, আমি নিজের যে ব্যক্তিগত জীবনে দেখেছি, ভালো রেজাল্ট করেছে, কিন্তু তারা সমাজের মধ্যে কিন্তু হারিয়ে গেছে। আমি পাই না ওদের সামাজিক কাজে, ওদের পাই না, ওরা নিজেদের নিয়ে ব্যস্ত, মানে সেন্ট্রিক হয়ে গেছে। এবং সেই জায়গায় আমরা সমাজেরও কাজ করবো, দেশেরও কাজ করবো, দেশের জন্য চিন্তা করবো, ইনোভেটিভ আইডিয়া। স্বপ্ন যারা না দেখে, মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন যে স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন দেখে সেটাকে চেষ্টা করতে হবে আমি কিভাবে বাস্তবায়ন করবো, তাহলে আমাদের আজকে যে এই পঠন পাঠন সেটা সার্থক হবে। ঠিক আছে, যখন কোনো জায়গার মধ্যে কম্পিটিশন আসবে যে আপনি 10th ক্লাসে কি রেজাল্ট করেছেন, 12th ক্লাসে কি রেজাল্ট করেছেন, বা কলেজ লেভেলে কি রেজাল্ট করেছেন, কিন্তু বাস্তবে দেখা গেছে ভালো রেজাল্ট করা সত্ত্বেও সেখানে কিন্তু সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এবং তাদেরই হয় যারা ছোটবেলার থেকে এই যে অন্ধকার থেকে যে আলোতে যাওয়া শিক্ষার যেটা ব্রিজ আমি বলি, যে এডুকেশনের মাধ্যমে প্রকৃত শিক্ষা, সেটা যদি গ্রহণ না করি তাহলে কাজের কাজ কিছু হবে না। এখন আমরা দেখি যে আমাদের মধ্যে কিন্তু একটা প্রবণতা থাকে যে আমরা নেগেটিভ চিন্তাধারার দিকে বেশি যাই। আমাদের পজিটিভ যে চিন্তা ভাবনা সেটা যদি আমাদের থাকে, আমরা যদি সেই ভাইব্রেশন, সেই চার্জ যদি আমরা হই, সেই চার্জের মাধ্যমে কিন্তু আমরা ভালো চিন্তা আমরা করতে পারি। এবং আমাদের সরকার আপনাদের সাথে আছে, আপনাদের সাথে সবসময় চেষ্টা করবে আপনারা যাতে ভালো মন্দ আমরা দেখবো। কিন্তু কিছু লোক আছে যারা চেষ্টা করে যে ডেভিয়েট করার চেষ্টা করে। আমরা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আজকে এই ড্রাগ এডিকশন। আমরা জানি যে প্রথমে এটা হ্যাবিচুয়েশন হয় এবং স্কুল কলেজের ছেলে মেয়েরা পর্যন্ত এখন এর মধ্যে ইনভলভ হয়েছে। পড়াশোনা করলাম, আবার এই হ্যাবিচুয়েশনও করবো, পরবর্তী সময় সেটা এডিকশন হবে, তাহলে পড়াশোনা কিন্তু ব্যাঘাত করবে। আলটিমেটলি আমার যে হিউম্যান রিসোর্স ফিউচারের জন্য সেটা কিন্তু নষ্ট হচ্ছে। কয়েক জেনারেশন, 3-4 ডিকেড ধরে আমাদের কিন্তু কয়েক জেনারেশন ইউথ নষ্ট হয়ে যাবে। ভারতবর্ষের ইউথরা যেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন যে তারা কিন্তু হিউম্যান রিসোর্স, পৃথিবীর অনেক জায়গা থেকে আমাদের ইউথ যারা আছে তাদের কিন্তু অনেক বেশি স্ট্রং আমাদের হিউম্যান রিসোর্স। তাদের যদি এমপ্লয়াবিলিটি বা তাদের যদি দক্ষতা উন্নয়ন যদি প্রপারলি না হয়, তাহলে কোনো অবস্থায় আগামী দিন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী প্রথম যখন উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, মাত্র দেখা গেছে দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে মাত্র 32% উপরে, জাস্ট 32%। তো এই 32% সার্টিফিকেটে আছে, ডিগ্রিতে আছে, সবকিছু আছে, কিন্তু তার যে প্রপার যে কাজটার জন্য তাকে দেওয়া হয়েছে সেটা কিন্তু সেইভাবে উন্নত না। সেটা আস্তে আস্তে করতে আজকে গিয়ে প্রায় 52-53% হয়েছে। তো যদি আমার হিউম্যান রিসোর্স যদি স্ট্রং না হয়, যে জায়গায় আছে, আমাদের ত্রিপুরা সরকার আমরা চেষ্টা করছি আমাদের মানে স্টুডেন্টই হোক, যারা কর্মচারী আছে, অফিসার হোক, তাদেরকে আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি।
যে ট্রেনিং এর মাধ্যমে নিজেকে যে মানে বেস্ট করা, সেটা সম্ভব হবে একমাত্র ট্রেনিং। আর এখন যেহেতু মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, আমাদের নেটের যুগ চলে আসছে, এর মাধ্যমে আমাদের জ্ঞান অধিকারী হওয়া সেটা কিন্তু অনেক বেশি আমাদের সুবিধা রয়েছে, অনেক এমিনিটিস এখন বেড়ে গেছে। সেই জায়গায় যারা স্টুডেন্টরা আছে আমি বলবো যে যতটুকু পারা যায় এই বয়সে, এইটা হচ্ছে ফাউন্ডেশন, এই টাইমে যে করবে সে কিন্তু এক ধাপে গিয়ে গেল, পরবর্তী সময়ে চেষ্টা করলেও কিছু হবে না। কাজেই এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি মনে হয় যে আমাদের রাজ্যের কথা চিন্তা করে, দেশের চিন্তা করে আরো বেশি প্রপার এডুকেশন, যেটা নৈতিকতার যে এডুকেশন, আমাদের যুক্তিবাদীর যে এডুকেশন, সেটা আমাদের আনতে হবে। শুধু পুঁথিগত না, নিজের মধ্যে ইনোভেটিভ, এবং যেটা হচ্ছে না সেটা আমরা ফেলিওর যদি হই, ফেলিওর হলেও আমরা বারবার চেষ্টা করতে হবে, না আমি আই ক্যান ডু ইট। কাজে এই মানসিকতা যদি আমরা স্বপ্ন যদি আমরা দেখি, নিশ্চয়ই ত্রিপুরার যে চিন্তা ভাবনা আমরা করছি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা 2047 আমরা করব। তবে যে কথাগুলো আমি বললাম, আমরা সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করি তবে সেটা সম্ভব হবে। এখানে আবার আজকে এখানে আমাদের সরকার এখানে 2018-তে আসার পর থেকে আমরা এই যে প্রকল্প সেটা আমরা শুরু করেছিলাম, আজকেও সেই ধারাবাহিকতা আমরা রেখেছি। আমার পূর্ববর্তী বক্তা আমাদের সমাজে অলরেডি বলেছে যে মেইন হচ্ছে এখানে যারা ছাত্রছাত্রী তাদেরকে উৎসাহ দেওয়ার যে প্রোগ্রাম, আমার মনে হয় এটা ঠিকই উৎসাহ দেওয়ার জন্য এই প্রোগ্রাম, যাতে আরো আগামী দিনে তাদের কৃতিত্ব আরো ভালো হোক, তাদেরকে দেখে আগামী দিনে যারা আরো অন্যান্যরা ইন্সপায়ার্ড হয়, তার জন্য এই অনুষ্ঠান। এবং তাদের যে স্বপ্ন যে আই এম দ্য বেস্ট, আমার কিছু একটা করতে হবে, এবং জ্ঞান প্রাপ্তির পর সেটাকে কাজে লাগানো, ইমপ্লিমেন্ট করে যেটা দেখানো, এবং একটা যে হেলদি কম্পিটিশনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা, তার জন্যই আজকের এই অনুষ্ঠান। আমাদের সরকার সেটা আমরা চেষ্টা করছি, এখানে ট্যাবলেট দেওয়ার যে ব্যবস্থা সেটা তো দিচ্ছেই, পাশাপাশি সার্টিফিকেটও দেওয়ার ব্যবস্থা করছে। যারা সার্টিফিকেট পাচ্ছে বা যারা ট্যাবলেট যারা পাচ্ছেন আজকে, তাদের সবাইকে আমি মানে কনগ্রাচুলেশন জানাবো। কিন্তু যারা পাননি তাদেরকে আমি বলবো যে এই দৌড়ে আপনারাও আগামী দিন সবাই সেই প্রতিযোগিতায় থাকতে হবে। আমি যতটুকু বুঝি যে স্টুডেন্টদের ভিতরে আমাদের নিজেদেরকে যে চিনার যে বিষয়, সেখানে একটা ঘাটতি মাঝে মাঝে দেখা যায়, যে আমার ভিতরে সবকিছু আছে, আমি ইচ্ছে করলে আমার নিজের যে ভিতর থেকে যে প্রতিভা সেটাকে বিকশিত করার যে বিষয়, সেটা যতক্ষণ ধরে না বুঝবে ততক্ষণ ধরে কিন্তু এই রেজাল্ট ওরিয়েন্টেড যে বিষয় সেটা কিন্তু আসবে না। আর সেই রেজাল্ট বেরোবার পর সেটাকে ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব কিন্তু স্টুডেন্টদের। আগামী দিনের যারা আমাদের ভবিষ্যৎ, এই রাজ্যের যারা ভবিষ্যৎ, এবং আমাদের শুধু রাজ্যের না, ভারতবর্ষের এই দেশের যারা ভবিষ্যৎ, তাদের অনেক দায়িত্ব রয়েছে। খালি পুঁথিগত বিদ্যা দিয়ে আমি রেজাল্ট ভালো করলাম বা কয়েকটা প্রাইজ পেলাম বা সুবিধা পেলাম সেটা না। এখানে আমরা কেন না, আমরা ত্রিপুরার যারা স্টুডেন্টরা আছে তারা সারা ভারতবর্ষের মধ্যে কেন আমরা এজ এ হোল আমাদের কাউকে যেন 19-20 যেন থাকে, সেরকম জায়গার মধ্যে সিলেকশন করতেও যেন মানে দেশব্যাপী সমস্ত যে ইনস্টিটিউট গুলো আছে, যে আমি ত্রিপুরার থেকে আমি এসেছি, কাকে রাখবো আর কাকে মানে ছাড়বো, সেই রকম একটা অবস্থার মধ্যে আমাদের যেতে হবে। গতানুগতিক শিক্ষা দিয়ে লাভ হবে, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে আমরা তো নানাভাবে সাহায্য করছি, আমরা চেষ্টা করছি, যেটা আমাদের সময় আমরা যেটা পাইনি সেটা এখন আর দেওয়ার চেষ্টা করছি। একটা সময় ছিল যে ত্রিপুরাতে কিন্তু আমাদের ত্রিপুরা বোর্ডও ছিল, সেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে আমরা পড়াশোনা করেছি। আজকে ত্রিপুরা বোর্ড হয়েছে, কলেজ লেভেলও আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আমাদের পড়তে হয়েছে,
সেখানে আজকে ত্রিপুরা ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে, এবং সেইগুলো কিন্তু আস্তে আস্তে করে আমরা সেই ব্যবস্থাগুলো আমরা কিন্তু করতে পারছি। বাইরে যেতে হতো পড়াশোনার জন্য, এখন এখানে মেডিকেল কলেজ হয়ে গেছে, এখানে বিভিন্ন যে ইঞ্জিনিয়ারিং কলেজ সেগুলো সরকারি পর্যায়ে হচ্ছে এবং প্রাইভেট পর্যায়েও কিন্তু হচ্ছে। বিভিন্ন ইউনিভার্সিটি এখানে আসে, প্রায় ত্রিপুরাতে এখন 6টা থেকে 7টা ইউনিভার্সিটি হয়ে গেছে। বড় বড় ইউনিভার্সিটি এখন ত্রিপুরাতে আসতে চাইছে। তো সেই জায়গায় আমরা আগামী দিন যারা এখানে বসে আছে, মনে হতে পারে এখানে যারা মানে দেশের এবং রাজ্যের কান্ডারি হতে পারে, যেখানে আজকে আমরা বসে আছি এখানে মধ্যে কেউ লুকিয়ে আছে যে তারা আগামী দিন এখানে আসবে। বিভিন্ন যারা আইএস অফিসার থেকে হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক, আজকে আমি একটা প্রোগ্রাম থেকে এসেছি, এখানে যারা স্পেশালিস্ট যারা আছে সেই স্পেশালিস্ট তাদের অফার আমরা বিতরণ করেছি। সেখানে আমি এই কথাটা বলেছি যে আপনারা নিজেরা যে আজকে কিন্তু কর্মের যে যোগ্য সেই দিকে কিন্তু আপনারা যাচ্ছেন। এখন পোস্ট গ্রাজুয়েশনের পরে আপনারা যারা স্পেশালিস্ট, আপনাদের কাজ কিন্তু শুরু হবে, এবং মানুষের জন্য যে কাজের যে বিষয়, সার্টিফিকেট পেলেন, ডিগ্রি পেলেন, কিন্তু এমনও হতে পারে আপনার যে স্পেশালিস্ট হয়েছেন তার মধ্যে কিছুটা আপনি নিজেকে যদি ডেভেলপ না করেন বা নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য আর যা যা দরকার আমরা সরকারের থেকে পাবো, কিন্তু এর বেস্ট আপনার করতে হবে। পুরস্কার নিচ্ছে নীলাভূমি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শুভ্রনীল। তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবারে পারমিতা দাসকে অনুরোধ করছি। হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। করতালির মধ্য দিয়ে আমরা এই মুহূর্তকে আরো আনন্দ ঘন করে তুলব। এবারে অনিকেত ভট্টাচার্যকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকে কাঞ্চনজঙ্ঘা যখন সাবরুম দিকে ঢুকতে ছিল তখন বিএসএফ এবং জিআরপির যৌথ উদ্যোগে আজকে সন্দেহজনক গাঞ্জা বলিয়া আমরা একটা ব্যাগ রিকভারি করি। রিকভারির সাথে এটা আনার পরে আমরা যেহেতু কোনো মালিক নেই হিসেবে 106-এ আমরা এটা সিজ করি। সিজ করে কালকে কোর্টে ফরওয়ার্ড করি। কতটুকু প্যাকেট পাওয়া গেছে? প্যাকেট 6টা, ব্রাউন কালারের সেলুটার দিয়ে মোড়ানো। তবে বিএসএফের সামনে, গ্যাজেটেড অফিসারের সামনে এটা খোলা হয়েছে। খোলাতে সন্দেহ হইতেছে যে গাঞ্জা বলি এই প্রকাশ। তো এই ব্যাগটা কি ট্রেনের থেকে উদ্ধার করা হয়েছে না? ট্রেনের থেকে।
ট্রেনে আমরাও এখানে মানে চেকিং করতেছি এবং বিএসএফও আসছিল সাথে, যৌথ উদ্যোগে আমরা এটা রিকভারি করি। সন্দেহে কাউকে অ্যারেস্ট করা যায় না? এমনি অ্যারেস্ট নাই, তবে একটা লোকের এমনি সন্দেহভাবে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আটক করছি ঠিকই, তবে তার সঙ্গে বা কোনো যাতে পাইছি না। ভাই তোমার বাড়ি কই? তো এখানে আইছো কি লাগা? নাম কি তোমার? কোন জায়গা থেকে উঠছো? তো কই যাইতে লাগছিল? আমার কাকার লোক যে লোকটা লাগাইছি এর বন্ধুর বাড়ি যাইতে লাগছিল। কোন জায়গা বন্ধুর বাড়ি? এটা আমি শিখেছি না স্যার। তুমি কোনো কিছু না জানা ছাড়াই তুমি তোমার কাকার লোক আয়া পড়ছো নাকি? বাড়ির সাথে স্যার। এটাতে কি ব্যাগের মধ্যে কি? ওইটা স্যার আপনি কসম কালে তো বিশ্বাস করবেন, কিন্তু ওই ব্যাগটা আমি নিয়ে আসিনি স্যার। ব্যাগটা নিয়ে আইছে কে? ব্যাগটা নিয়ে আইছে কে? সাতটারা নিয়ে আসি। না সাতটারা তো তোর সঙ্গে যে তোর কাকাই তো ব্যাগটা নিয়ে আইছে। বাথরুমে গ্যালারি ছিল, গ্যালারিতে তোর যে কাকা আর তুই যেই বাথরুমে গ্যালারিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন দুইজনা, সেই লোকটা আমি মোবাইলটা টিপছিলাম স্যার। ওই কাকার না আমারটা। আর ও তো কাকা তো দাঁড়িয়ে ছিল তোর পাশে? হ্যাঁ পাশে দাঁড়িয়ে ছিল। দিতে আবার তোকে যখন আমি নিয়ে আসলাম ব্যাগের কাছে, তখন ও কি বললো? ওকে খুঁজে পেলাম না কেন? আমি আপনার সামনে জিজ্ঞেস করেছি যে তুই কেন পালালি? তারপরেও পলাইছে। হ্যাঁ তারপরেও পলাইছে। আমরা কোথা থেকে একটু নাম বলতো? খুঁজে যাবা সারা সাথে তো আমি আরে তুমি কিচ্ছা পাইছো, তুমি কেন দোষ করছো না? হ্যাঁ এই যে সাতটা আমাকে ছেড়ে দুই কামরা দূরে গেছে, সাতটাকে জিজ্ঞেস করেন আমি কেউ এখান থেকে লড়েছি। लाइट छोड़ इसका, इधर इस तरफ हो जा, इस तरफ हो, लाइट छोड़। हाँ সেখানে যেমন বৈধ ভোটারের নাম বাতিল করা হয়েছে, অবৈধ ভোটারের নাম লিপিবদ্ধ করা হয়েছে। একই ঠিকানায় যেখানে একটা কমপ্লেক্সে 7 শতাধিক ভোটার থাকতে পারে, সেখানে 8000 ভোটারের নাম লিপিবদ্ধ করা হয়েছে। একটা বাড়িতে একই ঠিকানায় যেখানে 3 জন ভোটারের থাকার ব্যবস্থা হয়, সেখানে 80 জন ভোটারের নাম ওই ভোটার তালিকার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। আধার কার্ডে বাড়ির নাম্বার, প্রত্যেকের বাড়ির নাম্বার প্রদান করা থাকে। ভোটার লিস্টে এই বাড়ির নাম্বার লিপিবদ্ধ করার ক্ষেত্রে 0 বাড়ির নাম্বার প্রদান করে সেখানে ওই ভোটার লিস্টে 0 ভোটার আধার কার্ড লিঙ্ক থেকে ভোটার লিস্টে নাম তোলা হয়। ফর্ম 6 যে ফর্মের মাধ্যমে ভোটার লিস্টের নাম তোলা হয়, সেই ভোটার লিস্টের নাম তোলার ক্ষেত্রে ফর্ম 6 এর অপব্যবহার হয়। এবং দেখা গেছে বিভিন্ন রাজ্যে রাজ্যে একজন ভোটারের নাম ভোটার লিস্টে লিপিবদ্ধ হয়। একই রাজ্যে বিভিন্ন বুথে বুথে ভোটার লিস্টের নাম তুলে একজন ভোটার ওই পর্যায়ক্রমে যখন ভোট হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে সেখানে ভোটার লিস্টের নামের তারা সেখানে ভোট প্রদান করছে। এই ভোট কারচুপির ক্ষেত্রে ইলেকশন কমিশন যে নগ্ন ভূমিকা নিয়ে শাসক দল বিজেপিকে সহায়তা করছে, এই বিজেপি দলের পক্ষে
নির্বাচন কমিশনের যে ভূমিকা, এই ভূমিকা সারা দেশের মানুষ জানতে চেয়েছে। ইলেকশন কমিশন ওই বিজেপি দলের তাদের কথা শুনে ভোটার লিস্ট তারা তৈরি করছে, আর ভোট সমীক্ষায় বেরিয়েছেন এবং বিভিন্ন সমীক্ষক দলের কাছ থেকে যে আউটপুট গ্রহণ করছেন, ভোটার লিস্টের ক্ষেত্রে বিরোধী দল সচেতন। তাই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে একটা বিশেষ রিভিশনের ব্যবস্থা করে 65 লক্ষ লোকের নাম তালিকা থেকে বাদ দিয়ে এবং একটা বিরাট সংখ্যক মৃত ভোটার, যার সংখ্যা 22 লক্ষ মৃত ভোটারকে সেখানে দেখানো হচ্ছে। আজকে এই মৃত ভোটাররা তারা সশরীরে হাজির হয়ে ওই নির্বাচন কমিশন তার দরজায় যাচ্ছে, বিএলওদের কাছে যাচ্ছে এবং বিরোধী দলের নেতৃবৃন্দদের কাছে যাচ্ছে। রাহুল গান্ধী ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন সমগ্র বিহার জুড়ে। এই ভোটার অধিকার যাতে লঙ্ঘিত না হয়, যারা বৈধ ভোটার তারা যেন ভোট প্রদান করতে পারেন, সেই লক্ষ্যে এই ভোটের অধিকার যাত্রা। ভারতবর্ষের ক্ষমতাসীন সরকার, তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের অমৃতকালের কথা বলেন। এই অমৃতকালে ভারতবর্ষের মানুষের তাদের সংবিধান প্রদত্ত ক্ষমতা হরণ করা হচ্ছে। এই অমৃতকালে সাধারণ গরিব অংশের মানুষ, প্রান্তিক মানুষ, দেশের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের ভোটাধিকার যারা হরণ করছেন, এটা কোন অমৃতকাল? এই অমৃতকালে আজকে দেশের মানুষ তার অধিকার হারাচ্ছে, সংরক্ষণের অধিকার করার ষড়যন্ত্র হচ্ছে। এই দেশে বিদেশি অনুপ্রবেশকারীর কথা বলে একটা বিরাট অংশের সংখ্যালঘু অংশের মানুষের উপর যেমন নির্যাতন নামিয়ে নেওয়া আসছে, একটা বিরাট অংশের বাঙালিদের প্রতিও বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে ধরনের অত্যাচার, অন্যায় সংঘটিত হচ্ছে, এই ভারতবর্ষের মানচিত্র থেকে এটা মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে। ভোটারদের তাদের মনোভাব বুঝেই ওই বানারসির ভোটারদের হৃদয় ভোটের কারচুপি করেছেন। 7 রাউন্ড অব্দি যিনি পিছিয়ে ছিলেন, দেশের প্রধানমন্ত্রী ভোটে পিছিয়ে যাচ্ছেন, নির্বাচন কমিশন তখন সেখানে পদার্পণ করেছে। 5 ঘন্টা ভোট গণনা বন্ধ ছিল। এই ভোট যন্ত্রগুলিকে পাল্টে দিয়ে নির্বাচনে নরেন্দ্র মোদীর জয় সুনিশ্চিত করেছে। নরেন্দ্র মোদী ওই বারাণসী থেকে জয়ী হয়ে প্রধানমন্ত্রীর আসনে বসেননি। তাই ভোট চোর নরেন্দ্র মোদীকে আমরা গদি ছাড়ার জন্য এই রাজ্যে, সারা দেশে, গ্রামে গঞ্জে পাহাড়ে সমস্ত জায়গায় এই প্রতিবাদকে আমরা নিয়ে যেতে চাই। মানুষকে আমরা জাগ্রত করতে চাই, মানুষকে সঙ্গে নিয়ে আজকে এই আন্দোলনকে আরো তীব্র করতে চাই। আমাদের রাজ্যেও নির্বাচন কমিশন যে 2018 সাল থেকে আজ অবধি যে ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে, 18 সালের নির্বাচনের পর এই রাজ্যে সুষ্ঠুভাবে কোনো নির্বাচন সম্পন্ন হয়নি। কারণ শাসক দল বিজেপি জেনে গেছে যে সুষ্ঠু বৈধ নির্বাচন যদি সংগঠিত হয়, এই রাজ্যে না পঞ্চায়েত, না মিউনিসিপ্যালিটি, জেলা পরিষদ, বিধানসভা, লোকসভা কোনো জায়গায় তাদের নির্বাচনে জয় লাভ করার কোনো সম্ভাবনা নেই। ভারতবর্ষের সাংবিধানিক যে অধিকার, ভারতবর্ষের সংবিধানের 324 ধারায় মানুষের ভোটাধিকারের জন্য যে সংস্থান রাখা হয়েছে, ওই 324 ধারাকে বিলুপ্ত করার জন্য ইলেকশন কমিশন যে ভূমিকা পালন করে যাচ্ছে, মানুষের অধিকার আজকে প্রতিফলিত হবে না। বিশেষ করে যারা প্রান্তিক মানুষ, দরিদ্র মানুষ, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, তাদেরকে নামের তালিকা থেকে বাদ দেওয়ার একটা গভীর ষড়যন্ত্রে এই ইলেকশন কমিশন লিপ্ত হয়েছে। আদিবাসী,
দলিত, আমাদের এই রাজ্যের যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত এই পশ্চাৎপদ শ্রেণীর মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এই অল্প সংখ্যক মানুষ মিলে ভারতবর্ষের প্রায় 85% মানুষের নাম আজকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে। এমনকি আদিবাসী, দলিত এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা শাসক দলেরও প্রান্তিক মানুষ, তাদের অনেকের নামও বাদ দেওয়া হচ্ছে, কারণ জয়টাই আজকে তাদের কাছে মুখ্য। শাসক দল চায় যে কোনো প্রকারে শুধু ক্ষমতায় থাকতে হবে, জয়ী হতে হবে, ভোটার লিস্ট কাটাছেঁড়া করার মধ্যে দিয়ে শাসক দল নির্বাচনে জয়ী হতে চায়। তার বিরুদ্ধে আজকে দেশের জননায়ক রাহুল গান্ধী, জাতীয় কংগ্রেস দল রাস্তায় নেমেছে। বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যে রিভিশন এই ভোটের মাত্র কয়েক মাস আগে বিহার প্রদেশে শুরু করেছে। गली गली में चोर है, गली गली में चोर है, राहुल जी आगे बढ़ो। मोदी चोर है, गली गली में चोर है, गली गली में चोर है। নির্বাচন কমিশন নতুন নতুন ফরমান জারি করে দেশের মানুষের ভোটাধিকার হরণ করার জন্য, ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে শাসক দল বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য ধারাবাহিকভাবে তারা যেভাবে অগ্রসর হচ্ছে তার প্রতিরোধ করার জন্য আমাদের দেশের সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী, উনি দেশবাসীর সম্মুখে এক ঐতিহাসিক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই দেশের নির্বাচন কমিশনের ভূমিকা এবং শাসক দলের পক্ষে এই নির্বাচন কমিশন কিভাবে তারা কাজ করছে তার একটা তথ্য সম্বলিত সম্মেলন করে সেটা তুলে ধরেছে। আমরা দেখেছি এই দেশের মানুষ যারা একসময় প্রত্যাশা করে যে দীর্ঘ সময় শাসনে থাকার ফলে যেভাবে এই দেশের মানুষের তাদের প্রত্যাশা, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা বা শাসক দল কর্তৃক দেওয়া প্রতিশ্রুতিগুলি যারা পালন না করার ফলে সারা দেশের মানুষের ভোটের যে রায়, মানুষ তার প্রত্যাশিত রায় যখন ভোট দান করেন, পরবর্তী সময়ে সমীক্ষাগুলিও যেখানে ভোটের পরিবর্তনের পক্ষে সেখানে দেখানো হয়, সেই সমীক্ষাকে প্রতিহত করে শাসক বিজেপির পক্ষে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, অমিত শাহর বিরুদ্ধে নির্বাচন ফলাফল আসে, মানুষ আশাহত হয়। বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যেও যে আশার সঞ্চার হয়, সাধারণ মানুষের তাদের সমর্থনে বিভিন্ন রাজ্যে রাজ্যে যখন পরিবর্তনের অপেক্ষায় থাকে, দেখা যায়
সেই অনুযায়ী ফলাফল হয়। হরিয়ানাতে মানুষ আশাবাদী ছিল, মানুষ মধ্যপ্রদেশে পরিবর্তনের অপেক্ষায় ছিল, বিভিন্ন নির্বাচন সমীক্ষায় সেগুলি উঠে এসেছিল। ছত্তিশগড়ে সেখানে কংগ্রেস দলের সরকার প্রতিষ্ঠিত হবে বলে সমীক্ষায় দেখিয়েছিল। মহারাষ্ট্রের পরিবর্তনের পক্ষে লোকসভা ভোটে মানুষ ভোট প্রদান করেছে। 6 মাসের মধ্যে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয় বিপুলভাবে। যাদেরকে লোকসভায় মানুষ প্রত্যাখ্যান করে তারা আবার ক্ষমতা দখল করে। এই ফলাফলে মানুষের মধ্যে যেমন একটা হতাশা দেখা দিয়েছে, বিরোধী রাজনৈতিক দলগুলিও এই ফলাফলে তারা বিস্মিত হয়েছে। এবং একটা বেসরকারি সংস্থা দিয়ে যখন কোনো সমীক্ষা শুরু হয়েছে যে কোথায় গলত, কেন আজকে এই ফলাফল তো এত তাড়াতাড়ি অ্যান্টি ইনকামবেন্সি যেখানে সেখানে কিভাবে তার পরিবর্তন হয়, ভোট ট্রান্সমিশনের ক্ষেত্রে এত তাড়াতাড়ি মানুষ কিভাবে মন বদলায়। তাই এই সন্দেহবশত হয়ে যখন পরীক্ষা নিরীক্ষা হলো, সেই পরীক্ষা নিরীক্ষা যে ফলাফল দেখা গেল, তাই রাহুল গান্ধী গত 7ই আগস্ট বৃহত্তম সাংবাদিক সম্মেলন করে দেশবাসীর কাছে সেটা তুলে ধরেছে। আমরা नरेंद्र मोदी अमित शाह चोर है, अमित शाह और नरेंद्र मोदी चोर है, गली गली में ওটা করতে গেলে স্যার কমপ্লিট ফাইনাল ফিনিশিং জন্য মোটামুটি 1.5 বছর লাগবে और কাটে গেছে পুলার পরে আবার করে কাটতে লাগবে और অতগুলি কমপ্লিট করে স্যার আমরা স্মার্ট সিটির তরফ থেকে এটা আমাদের যে টার্গেট হচ্ছে মালে হচ্ছে কি স্যার तो सर ये चीज दे दीजिए पैसा हम करवा काम तो चल रहा है सीएम बोलता जो भी है हावड़ा नदी যে অরিজিনাল প্রজেক্ট ছিল স্যার যেখানে যে অ্যাওয়ার্ড করা হয়েছিল এই এজেন্সিকে, এটা প্রজেক্ট করা ছিল স্যার 86 করোড়। ওই সময় যখন ধরা হয়েছিল স্যার ওই সময় উৎসব উপলক্ষে আমাদের প্রতি সময় পুজোর আগে একটা বিশেষ গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়। উদ্দেশ্য একটা হচ্ছে প্রতিটি ওয়ার্ডে পুজোর প্রাককালে কী কী কাজ হয়েছে সেটা দেখে নেওয়া, কী কাজ করা প্রয়োজন। কারণ পুজোর সময় আমরা দেখি আগরতলা শহরকে এমনিতেই যারা শহরে থাকেন তারা যতটা ব্যবহার করেন তার থেকে বেশি পুজোর সময় সারা রাজ্য বিভিন্ন প্রদেশ থেকেও অনেক দর্শনার্থী পুণ্যার্থী আসেন আগরতলা শহরে পুজো দেখতে। সেক্ষেত্রে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয় তাদেরকে যাতে স্বাচ্ছন্দ্যে বা সুন্দর পরিচ্ছন্নে পুজো পরিদর্শন করতে পারে। আমাদের একটা মান্থলি মিটিংও থাকে। আমরা গত মিটিংয়ে আমরা কী কী সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এই সিদ্ধান্তগুলি কতটা বাস্তবিত হয়েছে বা কোথাও কোনো অসুবিধা হয়েছে সেটি আমরা পর্যালোচনা মিটিং হয়। তো এটা একটা মিটিং। আর পুজোর উপলক্ষে আমরা বিশেষ কিছু যেটা গত বছরও আমরা করেছি বা বিগত 3 বছর ধরে সেটা আমরা এবারও আমরা বহাল রাখবো। আমরা পুজোর সময় এক্সট্রা আমরা যে ম্যান্ডেজ আমরা লাগাবো। আমরা গতকালকে আমরা আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে
সরকারের কাছে অধিক কিছু আমরা অর্থ চেয়েছিলাম। গতকালকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ আমাকে আশ্বস্ত করেছেন। উনি বলেছেন যে পৌর নিগমকে এক্সট্রা আরও কিছু টাকা দেওয়া হচ্ছে 11 কোটি টাকার উপরে, যাতে ওই পুজো চলাকালীন শহরকে সৌন্দর্য রাখা যায়, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং যে সকল মেনটেন্যান্স কাজগুলো যাতে করা হয়। এমনিতেই আমরা পুজো উপলক্ষে এক্সট্রা প্রতিটি ওয়ার্ডে আমরা গত মাসেও আমরা 15 লক্ষ টাকার প্রতিটি ওয়ার্ড দিয়েছিলাম ওয়ার্ড মেনটেন্যান্স করার জন্য, কাজ করার জন্য, বিভিন্ন কাঠামো, ড্রেন, রাস্তা, নিকাশি ব্যবস্থা এগুলি ঠিক করার জন্য। এবারও আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি যে আগামী এই কদিন পুজোর প্রাক্কালে যাতে প্রতিটি ওয়ার্ডে যে সকল কাজগুলি করা উচিত এখন পুজোর চলাকালে, রাস্তা যেখানে ড্যামেজ হয়ে রাস্তা ঠিক করা, ড্রেন ঠিক করা বা এক্সট্রা আলোর ব্যবস্থা করা। এমনিতেই আলোর ব্যবস্থা আমরা পুজোর সময় করে থাকি এক্সট্রা প্রতি বছরই। তারপরে নির্দিষ্ট করে দেওয়া হবে আমাদের ট্রাই কালার, যেটা আমরা সমস্ত জায়গা আগরতলা শহরের সমস্ত মানুষের একটা চাহিদা, সেটাকে সামনে রেখে আমরা প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গলিতেই আমরা লাগানোর চেষ্টা করব এবং 15 লক্ষ টাকা করে আমরা দেবো যে সার্বিক ডেভেলপমেন্টের জন্য। আজকে হয়তো আমরা এটা ঘোষণা করব, এটা সিদ্ধান্ত হয়েছে। আর এমনি প্রতিটি ক্লাবকে আমরা প্রতি বছর পুজোর সময় যেরকম এক্সট্রা পুজোর পঞ্চমী থেকে দশমী অবধি দুজন করে আলাদা সাফাই কর্মী আমাদের ব্লিচিং পাউডার দেওয়া হয়, ফিনাইল দেওয়া হয়, সার্বিকভাবে একটা পর্যবেক্ষণ থাকে। এবং আমরা পরবর্তী সময় আমরা আলোচনা রাখবো যে আমাদের শারদীয় উৎসবে যারা ভালো পুজো উদ্যোক্তা বা পুজো কমিটি বা ক্লাব আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে নিয়ম অনুযায়ী বা যে নির্দেশ থাকবে সেটাকে মান্যতা দিয়ে যারা ভালো পুজো করেন তাদেরকে আমরা পুরস্কৃত করি পুজোর সময়, পুজোর পরবর্তী সময়। কাজে সেটাও বিচারক মণ্ডলীর মানে সিদ্ধান্ত হয় কারা যোগ্য বা কারা পেতে পারেন সেই জন্য পুরস্কার, সেটা আমরা নিরপেক্ষভাবে আমরা প্রদান করি, বিভিন্ন কমিটির মাধ্যমে সেটা পরিচালিত হয়। কাজে আজকে সার্বিক এই মেন দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা পুজোর প্রাক্কালে করা। এখানে কিছুক্ষণ আগে আমাদের স্মার্ট সিটি লিমিটেড যিনি সিও ডক্টর সুরেশ যাদব এসেছিলেন, ওনাকে আমাদের মিটিংয়ে আহ্বান করা হয়েছিল, আমাদের কমিশনার বলেছেন ওনাকে আসতে। তো সবাই আগরতলা শহরবাসীরও একটা চিন্তা ভাবনা যে আগরতলা যেভাবে আগরতলা শহরে আমাদের উন্নয়নের কাজ চলছে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে, পূর্ত দপ্তর, নগরায়ণ দপ্তর, স্মার্ট সিটি লিমিটেড এবং আগরতলা পৌর নিগম সার্বিকভাবে নিকাশি ব্যবস্থা, ড্রেন, সমস্ত সিস্টেম, রোড আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। সার্বিক কাজ শুরু হয়েছে, একটা মেডিসিন। তো এটা করার জন্য তখন মানুষের বক্তব্য হচ্ছে যে আমাদের কর্পোরেটরকে জানালাম যে উনি জানালেন যে কতটা কাজ এখন স্মার্ট সিটি লিমিটেড মিশন যারা কাজ করেছে আর কতটা কাজ তারা করতে পারবেন বা কতটা ধরা আছে। তো আমরা দেখেছি, আমরা সন্তুষ্ট যে পরিমাণে কাজ ওনারা করছেন দ্রুতগতিতে। আমরা ওনাকে বলেছি যে পুজোর আগে যাতে রাস্তাটা অন্তত রেডি করে দেওয়া হয় ড্রেনের পাশাপাশি, যাতে পুজোর সময় দর্শনার্থীরা বা পণ্যার্থীরা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে পুজো উপভোগ করতে পারে। তো সেটাতে উনি বলেছেন বাকি কাজটা আমরা পুজোর পরে করবো। ড্রেন এখন অলরেডি ড্রেন প্রায় শেষ, কয়েক কিলোমিটার বাকি যেটা হয়ে যাবে এবং রাস্তাগুলি আমরা যে ড্যামেজ হয়েছে সেটা চেষ্টা করব। কোথাও কোথাও অনেকে বলেছেন জলের কানেকশন লাইন ডিস্টার্ব হয়ে গেছে, এগুলো দেখার দায়িত্ব জল বোর্ড এখানে এসছেন, ডিডব্লিউসির আমাদের আধিকারিক আছেন রাজ্য সরকারের এবং আমাদের পৌর নিগমের বিভিন্ন আধিকারিক ইঞ্জিনিয়াররা সবাই আছেন, আমাদের কমিশনার সাহেব থেকে মহোদয়, আমাদের ডেপুটি মেয়র মনিকা দত্ত মহোদয় সহ আমাদের এমআইসি মেম্বাররা, সেন্ট্রাল জোনাল চেয়ারপারসনগণ, কর্পোরেটরগণ, বিভিন্ন আধিকারিক বিভিন্ন দপ্তরে তারা আছেন। কিছু কিছু বিষয়ে আলোচনা হয়েছে, বাকিটা আরও হবে। আমি সার্বিক বলবো শহরবাসীকে যে আমরা স্মার্ট সিটি মিশন বা লিমিটেডের সঙ্গে আমাদের পূজা দপ্তরের সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা মিটিং করেছেন এবং পুজোর মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যেটা আপনি বললেন মায়ের গমন, এটা 4 তারিখ অক্টোবরের 4 তারিখ ডেট ফিক্স হয়েছে। সেদিন আলোচনার ভিত্তিতে পরবর্তী সময় আর এই জানানো যাবে কী কী ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। সার্বিকভাবে গতবার যেটা হয়েছে খুবই ভালো হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে যেদিন আগে একটা মিটিং হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে। এটা আমরা পৌর নিগমও আমরা সহযোগিতা সত্য করবো এবং প্রতি বছর প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে আমাদের পৌর নিগম যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করে আমাদের কমিশনার থেকে আরম্ভ করে আমাদের ডেপুটি মেয়র বা আমাদের যারা মেম্বার আছেন, আমরা যারা আছি, আমাদের কর্মচারী বন্ধুরা বা আধিকারিকরা, আমরা সেভাবেই ব্যবস্থা পরবর্তী সময় আমরা একটা সভা ডাকবো, এটার জন্য স্পেশাল সভা হবে, তখন আমরা জানিয়ে দেবো কী কী ব্যবস্থাপনা থাকবে। গতবার যেটা আছে থাকবে তার থেকে আরও বেশি ভালো কিছু করার চেষ্টা করা হচ্ছে। সার্বিকভাবে আজকে মিটিংয়ে এটাই বিষয় যে গত মিটিংয়ে আমরা যে আলোচনা করেছিলাম
যে টাকা আমরা বরাদ্দ করেছিলাম সেগুলি কতটা কাজ এগিয়েছে, কতটা বাকি আছে। এখন যেটা 15 লাখ টাকা করে আমরা দেবো প্রতি ওয়ার্ডে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেগুলি আবার কীভাবে করা হবে, পুজোর প্রাককালে শেষ করা যায় কিনা সেটা চেষ্টা করবো। এবং স্মার্ট সিটি লিমিটেডকে ডাকা হয়েছে এই কারণে তারা যাতে দ্রুত বাকি কাজগুলি পুজোর আগে শেষ করেন, যতটা কাজ ধরা হয়েছে বাকিটা যাতে পুজোর পর করেন। সেভাবে আমরা DWS এবং জল বোর্ডকে আমরা ডেকেছি যাতে এই পানীয় জলের সমস্যাগুলি পুজোর আগে কিছুটা শেষ করা যায়। এবং পরবর্তী সময় আমার মনে হয় একটু আমাদের শহরবাসীকে তাদের আমরা সাহায্য সহযোগিতা চাইছি, কারণ রাজ্যে বা আগরতলায় কোনোদিন এইভাবে ব্যাপক ডেভেলপমেন্টের কাজ কেউ দেখেনি, করেনি। কাজে প্রথম দেখতে একটু অসুবিধা হবে। আগে বিক্ষিপ্তভাবে প্ল্যান ছাড়া কোথাও যা প্রয়োজন হচ্ছে ড্রেন করেছে এই করেছে আগের যারা দায়িত্ব ছিলেন। আমাদের কাজগুলো প্রতি প্ল্যানভাবেই করে। আর স্মার্ট সিটি পুরো টাইম বাউন্ড প্রোগ্রাম তাদের কমিশন লিমিটেড মিশনে, তো সেটা তারা কিন্তু এখন চেষ্টা করছেন। আমরাও নগরায়ণ দপ্তর, পুজো দপ্তর কাজ করছেন, পৌর নিগমও কাজ করা যাচ্ছে। তো আমার মনে হয় যে এতটা হতাশ বা চিন্তার কিছু নেই। শহরবাসীরা পুজোর আগে শহরটা সুন্দরী দেখে। মারাগন কি আগে যেখানে ছিল ওখানেই তো হবে না, যেখানে কার্নিভাল হয়েছে? হ্যাঁ, এটা ডিসিশন হয়ে গেছে যে কার্নিভালে এটা সর্বসম্মত সমস্ত উপস্থিত ক্লাব কর্তৃপক্ষ, পূজা কমিটি, পুজো উদ্যোক্তা এবং বিভিন্ন দপ্তরের যে আধিকারিকরা, বিভিন্ন প্রশাসকদের মতামত নিয়ে গত বছর যেটা আমাদের পুরনো রাজবাড়ির সামনে তুলসীমতির অপোজিটে যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রস্তাব ছিল হেরিটেজ থেকে আগে, এখান থেকে আমাদের মিছিল শুরু হতো রাজন আমলে, সেখান থেকেই শুরু হবে এবং এটা বর্তমান থাকবে। দশমী ঘাটে আমরা ট্রেনের ব্যবস্থা আলাদা, 4টা ট্রেন, 3টা ব্যবহার থাকবে, একটা রিজার্ভ থাকবে, এখানে অ্যাম্বুলেন্স থাকবে, আপনার লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স থাকবে, ফায়ার ব্রিগেডের গাড়ি থাকবে, আমাদের হেলথ অফিসারের নেতৃত্বে এখানে একটা মেডিকেল ক্যাম্প থাকবে। সার্বিকভাবে সমস্ত ব্যবস্থাপনা আমরা জলের বা পানীয় জলের ব্যবস্থা থাকবে। তো ভাসানের জন্য আমাদের এক্সট্রা আলাদা লেবার আমরা প্রতি বছর নিয়োগ করি, তাও থাকবে। এবং কোনো রকম বাদ্যযন্ত্র নিয়ে ভিতরে প্রবেশ করানো যায় না, সেখানে আমরা নিজের থেকে আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে 50 জন ভাগবদ্ধ যারা বাজায় তাদেরকে রাখা হয় আমাদের স্টেজ করে। তার 50 জন মহিলা থাকে যারা উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে মাকে গমন করার জন্য, বিসর্জন করার জন্য সহযোগিতা করে বাঙালি অনুষ্ঠানের মাধ্যমে। এবং বিশেষ আলোর ব্যবস্থা করা হয়। এখন সার্বিক বলবো যে আগরতলা শহরে পুজো এবং মায়ের গমন সবচেয়ে যাতে সুন্দর স্বাচ্ছন্দ্য হয় সেদিকে রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে আগরতলা পৌর নিগম সমস্ত কাজ করে। পূজার আগে স্যার যেটা আপনার এই দশমী ঘাটের উল্টা দিকে যে দুর্গাপল্লী আছে ওখানে অনেক অসুবিধা হচ্ছে। আমি পরে স্যার আমরা অ্যাডজাস্ট করে ঢুকাই, এটা মোটামুটি 111 কোটি প্রজেক্ট ধনরাজ চৌধरी থেকে রাউন্ড হবে। বাকি সমস্ত আমরা স্যার ড্রেনেজ কমপ্লিট করে রোডের ও ড্রেনের মধ্যে যে এখন নোংরা পড়া আছে ওটা সমস্ত ক্লিন করে এখানে আন্ডারগ্রাউন্ড আমরা পাইপ ঢুকাচ্ছি না, পাইপ ওই সরকারের উপরে রাখবো और वो ऊपर फुटपाथ पे होगा। और अन्य साइडे যেটা হচ্ছে ওটা অলরেডি ড্রেনেজ তো হয়েছে, ওটাকে আমরা ফিনিশিং করে ফেলতে। এটা হচ্ছে স্যার টোটাল অসুবিধা হচ্ছে রোডে, ওই জন্য আমি আমার বিভাগ আছে আমি चाहे ब्रीफ कर दे कि कब समय लागू। और ये समस्त কাজ यदि আমরা দেখেছেন বড় বড় চেম্বার করা হচ্ছে, এটা প্রত্যেক রোডে করা হচ্ছে। প্রত্যেক 45 মিটারে যে আন্ডারগ্রাউন্ড এই কেবল যাইবো ওই যখন সরানো হইব স্যার যতগুলি করা হয়েছে ওর টুয়ার্ড দ্য রোড ট্রেনের উপরে হোক প্লাস টুয়ার্ড দ্য রোড কার্ভ স্টোন দিয়ে করা হবে। পূজার আগে আগে যেটা আমরা করছি স্যার এটা ড্রেনেজ কমপ্লিট করে 2-3টা রোড ছাড়ে প্রথম জন্ম নিচে বলতে কর্ম নিচে কাজ কোনো দিন
ওই আচ্ছা আচ্ছা ঠিক আছে। শান্তিনিকেতন পাওয়া যায় না গোলাপের প্রাণ কেন্দ্রটা জুলাইবাড়ি যুব সংঘের উদ্যোগে জুলাইবাড়ি বাজারে গণেশ পূজার আয়োজন করা হয়েছে। আগামীকাল গণেশ পূজা হতে যাচ্ছে। এই গণেশ পূজাকে কেন্দ্র করে আগামী 3 দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রোগ্রাম রয়েছে এবং আগামী 31শে আগস্ট বিশিষ্ট সঙ্গীতশিল্পী দাবলিনী নন্দী আসছেন। তাই আমরা সমস্ত অংশের জাতি ধর্ম নির্বিশেষে সকল অংশের নাগরিকদের কাছে বিনম্র আবেদন জানাই আমাদের এই পূজা প্রাঙ্গণে আপনাদের উপস্থিতির মাধ্যমে যাতে সর্বাঙ্গীন সার্থক হয়ে ওঠে। এই পূজা কমিটির পক্ষ থেকে আমরা এটা আবেদন জানাচ্ছি।
আজকে এই গণেশ পুজোকে কেন্দ্র করে আজকে ষষ্ঠীর দিনে আমরা 38 জুলাইবাড়ি মণ্ডলের উদ্যোগে এই গণেশ পূজা প্রাঙ্গণে আমরা স্বচ্ছ ভারতের উদ্যোগ নিয়েছি এবং স্বচ্ছ ভারত করা হয়েছে এবং বেশ কয়েকটি আরও সামাজিক কাজ আমাদের রয়েছে। ফল বিতরণ থেকে দুস্থ রোগীদের মধ্যে ফল বিতরণ এবং যারা অনাথ রয়েছে তাদের মধ্যে বস্ত্র বিতরণ সহ বিভিন্ন প্রোগ্রামের আমরা আয়োজন করেছি। আপনাদের সকলের সান্দ্রবিক উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি। নমস্কার, আমি দেবলীনা নন্দী। আমি আসছি আগামী 31শে অগস্ট সন্ধ্যে 7টায় জুলাইবাড়ি বাজারে জুলাইবাড়ি যুব সংঘের উদ্যোগে শ্রী গণেশ পুজোর পঞ্চম দিনে ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এবং জুলাইবাড়ি বিধানসভার মাননীয় বিধায়ক শুক্লাচরণ নোয়াটিয়ার ডাকে। তার মানে আমি আসছি, অনেক গান হবে, অনেক মজা হবে, সবাই চলে এসে সবার সাথে দেখা হবে। থ্যাংক ইউ।
আমরা তার তীব্র নিন্দা জানাই এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করি। তাদের উপরে যারা আক্রমণ সংঘটিত করলো এবং একটি বাড়িতে যে আক্রমণ সংঘটিত করলো তাতে যারা দোষী, পুলিশ কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করে নিয়ে আইনের দ্বারস্থ করে তাদের কঠোরভাবে শাস্তির ব্যবস্থা করা উচিত। এবং আজকে সামনে আমাদের শারদোৎসব, গুরুত্বপূর্ণ উৎসব, এর মধ্যে দাঁড়িয়ে যে ভয়ভীতির পরিবেশটা তৈরি হয়েছে, আমাদের সম্পাদক যে আহ্বান করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ডিজির কাছে, আমার দৃঢ় বিশ্বাস তারা এগুলো ভাববেন, দেখবেন এবং এই রাজ্যের তথা বিশালগড়ের মহকুমার মানুষদের শান্তি নিরাপত্তার ক্ষেত্রে রাষ্ট্রের বা প্রশাসনের যে দায়িত্ব আছে সেটা তারা প্রতিপালন করতে নিশ্চয়ই ভূমিকা গ্রহণ করবেন। এই ভূমিকা যদি গ্রহণ করেন তাহলে আমরা সবাই সাধুবাদ জানাবো, আর যদি ভূমিকা না গ্রহণ করেন তাহলে এগুলো আরও বাড়বে এবং এরপর মানুষ কোথায় যাবে, কি করবে সেটা মানুষই সম্ভবত ঠিক করবে। ওই পরিস্থিতিতে যাতে না পড়তে হয় তার জন্যে আমরা আবেদন করব দেরি না করে এদের বিরুদ্ধে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমাদের সেখানে দেখা উচিত এবং ভূমিকা গ্রহণ করা উচিত। এইটুকু আমার বক্তব্য। দেখেন আপনারা সূত্র ধরে এগোতে থাকেন, যারা করছে তাদের একটা নির্দিষ্ট পরিচিতি রয়ে গেছে এবং যারা বলছে বদনামের কথা তারাই মদত দিয়ে এগুলি করছে। এখন আমরা এই বিশালগড়ে এখানে এই লুম্পেন রাজনীতির কাছে মানুষ আত্মসমর্পণ করবো কিনা তার সিদ্ধান্ত নিতে হবে। আমরা আজকে যে আপনাদেরকে এখানটা আহ্বান করেছি, আপনারা দেখেছেন যে আমাদের এই বিশালগড়ের মধ্যে এই জিনিস কিন্তু আগে এমনটা ছিল না। বামফ্রন্টের শাসনও ছিল, এ রাজ্যের মানুষ দেখেছে, এখানে মানুষ কথা বলার অধিকার ছিল, তার সম্মানটুকু ছিল। আজকের দিনে কোনো সম্মানের তো বিষয়ই নেই, মানুষ নিরাপদে থাকাটাই তার কাছে প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। রাত্রি কি দিন কি সব ক্ষেত্রে বিশালগড়ে আজকে মানুষের উপরে এই জননিরাপত্তার সামনে আজকের দিনে এখানটায় প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। তার উপরে কি পূজা, বিভিন্ন সময়ে পূজা, খেলা, মেলার নামে টাকা তোলার হিড়িক পড়েছে। খবর নিলে দেখবেন ব্যবসায়ী থেকে শুরু করে পেশায় যদি কর্মচারীও হয়, চাঁদার পরিমাণ কত? 5 লক্ষ, 10 লক্ষ টাকা। একটা রাজনৈতিক দলের অফিস, তাকে থানায় পরিণত করা হচ্ছে, বিচারালয়ে পরিণত করা হচ্ছে, ডেকে নেওয়া হচ্ছে মানুষকে, নিয়ে সেখানে চাঁদার নোটিশ ধরিয়ে দিচ্ছে। মানুষের একে আর্থিক অবস্থায় ত্রাহি ত্রাহি অবস্থা, এর মধ্যে দাঁড়িয়ে এই বাড়তি চাপ আমাদের এই এলাকার জনগণ সহ রাজ্যবাসীকে উত্তিষ্ট করে তুলেছে। আমরা এখানটায় দাঁড়িয়ে আমরা মানুষের কাছে আবেদন যেমন রাখছি, তেমনি পুলিশের ডিজি সাহেব এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী মানিক সাহার কাছে আবেদন করছি। এর আগেও একটা সাংবাদিক সম্মেলনে আমরা দায়িত্বহীনভাবে বলেছি যে আপনাদের কাছে গোয়েন্দা বিভাগ আছে, আপনাদের কাছে সমস্ত সূত্র আছে, সোর্স আছে, যেখান থেকে আজকের দিনে বিশালগড় কোন জায়গায় দাঁড়িয়ে আছে তার খবর নিতে পারেন। আমরা বিরোধী দল করি, সমালোচনা করার, আলোচনা করার আমাদের অধিকার আছে, এটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও বলে থাকেন। আমরা যে বিরোধী দল, আমরা যে অভিযোগগুলি করছি, এই অভিযোগের মর্মার্থ কিছু আছে কিনা মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশের ডিজি তা তদন্ত করে দেখুন। বিশালগড়ের জন্য সারা রাজ্যে তো একই অবস্থা আমরা বুঝতে পারছি বিশালগড়কে দিয়ে। তারপরেও যেহেতু আমরা বিশালগড়ে মহকুমার উদ্যোগে সাংবাদিক সম্মেলন এবং পার্টির মহকুমা কমিটি আমরা আহ্বান করেছি আপনাদেরকে, আমি আবেদন করব, আমাদের পার্টির পক্ষ থেকে আমরা আবেদন করছি যে বিশালগড়ের জন্য একটা টাস্ক ফোর্স টিম তৈরি করুন, যেখানটায় দাঁড়িয়ে এই অবাধ্যতার বিরুদ্ধে পুলিশ ভূমিকা নিতে পারে। সমস্ত ধরনের অসামাজিক কাজকর্ম, নেশা কারবার, আমাদের এখানে যে লুটতরাজ,
অসামাজিকভাবে মানুষের উপরে যে নির্যাতন, এগুলি বন্ধ করার জন্য এবং যারা এর সঙ্গে জড়িত কোনো রাজনৈতিক দলের পরিচয় না দেখে, কোনো রাজনৈতিক দলের গোষ্ঠী বিচার না করে আমরা চাইছি এই জিনিস আপনারা বন্ধ করুন। গত যখন রক্তের স্বাদ পায়, বাঘকে যে প্রতিদিন খাবার দেয় তাকেও বাঘ খায়। আজকে যখন আক্রমণটা শুরু হয়েছিল ত্রিপুরা রাজ্যে বিশালগড়ে, আমাদের 386টা বাড়িঘর ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আমরা মহকুমা শাসকের কাছে তালিকা তুলে দিয়েছিলাম। আমাদের শত শত কর্মী আক্রান্ত হয়েছিল, তার তালিকা তুলে দিয়েছিল। আমাদের নামে মিথ্যা মামলা, বিভিন্ন সময় পার্টি অফিস 11 বার আক্রমণ, আপনাদের সামনে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এই পার্টি অফিসের একাংশ। এইগুলি যখন করেছিল সেই সময় আমরা বলেছিলাম এই আক্রমণ শুধু কমিউনিস্ট পার্টি হিসেবে আমাদের উপর আজকে হচ্ছে, কিন্তু এর পরিণতি ভয়াবহ, রাজ্যের সমস্ত অংশের মানুষের উপরে তার আক্রমণ নেমে আসবে। এবং তাই আজকের দিনে আমরা সবাই মিলে দেখছি, কারণ এটা অভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাস থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। এখানে বিভিন্ন টাকা পয়সার দরবার আছে, বিভিন্ন উপার্জনের বিষয় আছে, অবৈধভাবে উপার্জন, এগুলি সব কিছুর পরিণতি হচ্ছে আজকের দিনে নিজেদের উপরে আক্রমণ নেমে আসছে। এটা হবে আরো বাড়বে। এর পেছনে কারা রয়েছে বলে আপনারা মনে করছেন? এর পেছনে আর কি, এটা তো দিব্য চক্ষু লাগে না, এটা রাজ্যের মানুষ পরিষ্কার দেখছে। শাসক দল, তার মধ্যে এগুলি সব, শুধু এটা না, নেশা কারবার থেকে শুরু করে বেবিচার, আজকের দিনে যত খবর তার শিরোনাম কেড়ে নিয়েছে শাসক দল। সেই জায়গায় দাঁড়িয়ে তার অধঃপতনের চূড়ান্ত জায়গায় পৌঁছে যাচ্ছে এবং মানুষ অন্যদিকে তার কণ্ঠকে আগামী দিনে সংহত করবে এবং এর বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত হবে, এটাই আমরা বলতে পারি। আপনারা বলছেন শাসক দল আক্রমণ করছে, কিন্তু গতকাল যে ছেলেটা ছুরির আঘাত খেয়েছে সে নিজেও তো শাসক দলের কর্মী। ওইটাই তো বললাম, শাসক দল নিজেদের মধ্যেও এই জিনিস বাদ যাবে না এখন, কারণ এই অস্ত্রের ট্রেনিং দিয়েছে এবং বলার অপেক্ষা রাখে না। যে দুজন কালকে আহত হয়েছে, এই দুজন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় তারাও যুক্ত, কিন্তু তারপরে আজকের দিনের পরিণতি হচ্ছে নিজেদের মধ্যে নিজেরা, যারা বাড়িঘর ভেঙেছে তার বাড়ি ভেঙেছে, যে আহত হয়েছে সেও আমাদের কর্মীদেরকে বিভিন্ন সময় আক্রমণ করেছে, কিন্তু পরিণতি হচ্ছে, শেষ পরিণতি এটাই হয়। এটাই আমরা বলেছিলাম আগে, এটাই হচ্ছে আজকে। প্রদেশ দেয় একটু, এটা ঠিক রাজনৈতিকভাবে যার উপরে আক্রমণ করা হয়েছে, ছুরি আঘাত করা হয়েছে, যার বাড়ি ভাঙা হয়েছে, রাজনৈতিকভাবে আমাদের সমর্থক বা দরদি নয়। কিন্তু আমরা বলতে চাই, আমরা যে পার্টিটা করি এটা শুধু আমাদের পার্টির সমর্থক দরদিদের জন্য আমরা এই পার্টি করি না। আমরা সমাজের সব অংশের মানুষ যাতে শান্তিতে থাকে, এই সমাজের সবাই যাতে তার জননিরাপত্তা বজায় থাকে, মানুষ যাতে অবাধে চলতে পারে, সে স্বাধীন ব্যবসা করতে পারে, তার উপরে যাতে রাজনৈতিক দাদাগিরি বন্ধ হয়, তার দাবি আমরা নিরপেক্ষভাবে মানুষের স্বার্থে এই দাবি তুলছি।